এই তো ভাই। আচ্ছা, এখনো দেখতেছি অনেকে জয়েন করে নাই। আমরা কি এখন শুরু করে দিব নাকি? চা দিয়েছেন কেন? ভাই আমি শুরু চা করে খাবো না দেন তো। আমি চা খাবো না। যারা জয়েন করে এটা জয়েন করে ফেলছে ভাই, বাকিগুলো আসবে আস্তে আস্তে। সালাম আলাইকুম, কাসম কে বলছে? ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, গতদিন আমরা প্রোটোকলস এর বেসিক আইডিয়াটা নিয়েছিলাম। আজকে আমরা প্রোটোকলস থেকে ইনডিপতে শুরু করব। তো গতদিনকে প্রোটোকল কাকে বলে, প্রোটোকল কি, এই জিনিসটা নিয়ে আমি একটা ব্রিফ করছিলাম। এটা কি আপনাদের মনে আছে? কেউ যেন একটু বলেন। কেউ একজন শেয়ার করেন। আমার কথা শোনা যাচ্ছে না? জি ভাই, শোনা যাচ্ছে। প্রোটোকল কি, কেউ প্রোটোকল একজন বলেন। ভাই, আপনারা যেটা বলবেন ওটাই ঠিক, বলেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন। জি ভাই, প্রোটোকল হচ্ছে একটা কিছু রুলস যেটা দ্বারা আপনার হচ্ছে গিয়ে একটা নেটওয়ার্কিং সিস্টেমটা কিভাবে চলবে ওটার উপর ডিপেন্ড করে কিছু রুলস ক্রিয়েট করা। এটা কি কি ওয়েতে যাচ্ছে এবং কোথায় যাবে, বা প্যাকেটটা কিভাবে ট্রান্সমিট হবে, রিসিভ হবে, ওগুলাই আসলে এনশিওর করা আর কি প্রোটোকলের মাধ্যমে। মোটামুটি। আর কেউ? সেন্ডার থেকে রিসিভার পর্যন্ত ডেটাটা যাতে কোনোখানে আহ, বাধাগ্রস্ত বা পলুটেড না হওয়া হয়ে রিসিভার পর্যন্ত ভালোভাবে পৌঁছায়, এর জন্য যে নিয়ম নীতিটা তৈরি করা হয় সেটাকে প্রোটোকল বলা হয়। কেউ সাম সর্ট অফ। আচ্ছা, আর কেউ কি কিছু অ্যাড করবেন? আচ্ছা, আমি জিনিসটা বলি। প্রোটোকল কি, প্রোটোকল হচ্ছে একটা সেট অফ রুলস, যেটা হচ্ছে আমাদের ডাটা কমিউনিকেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যে যে সাইটেই কাজ করি না কেন, সেটা সার্ভার সাইড হোক বা নেটওয়ার্ক সাইড হোক, এই প্রোটোকল জিনিসটা আমার সব জায়গাতেই খুবই ইম্পর্টেন্ট। আমরা আমাদের ইউজার এন্ডে যত ধরনের কাজ করি, যত ধরনের কাজ আছে ইউজার এন্ডে, আমরা বিভিন্ন ধরনের কাজ করি। যেরকম মনে করেন ফাইল ট্রান্সফার করি, মেল পাঠাই, তারপর হচ্ছে আহ রিমোটলি লগ ইন করি, অনেক ধরনের কাজ করি। তো আমাদের ইউজার এন্ডে যত ধরনের কাজই আমরা করি না কেন, এগুলো প্রত্যেকটা কোনো না কোনো প্রোটোকল ব্যাকএন্ডে কাজ করে। ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে, প্রত্যেকটা কাজের জন্য একটা ডিফারেন্ট টাইপের সেট অফ রুলস থাকে, যেটা হচ্ছে আপনার এই কাজটাকে করতে হেল্প করে। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের প্রোটোকল, মানে একটা সেট অফ রুল, যেটা আমার ইন্ডিভিজুয়াল কোনো একটা কাজকে কিভাবে সম্পাদন করা হবে, মানে কিভাবে ওই কাজটা করা হবে, এই জিনিসটা হচ্ছে আমার প্রোটোকল ঠিক করে। এরকম বলি, আমরা ফাইল ট্রান্সফার করি, ফাইল ট্রান্সফারের জন্য আমাদের একটা প্রোটোকল আছে। এটা কি কেউ বলতে পারবে না আমাকে? ফাইল ট্রান্সফার এফটিপি। প্রোটোকল, এফটিপি। এফটিপি, এই এফটিপি প্রোটোকল, এইটা ডেডিকেটলি ইউজ করা হয় ফাইল ট্রান্সফারের জন্য। এর যে ধরনের সেট অফ রুলস, আপনি মেলে একটা মেল সেন্ড করতেছেন, ওর ওই রুলস দুটোটা কি সেম? না ভাইয়া, সেম না। কারণ দুইটা না হচ্ছে ভাই, দুইটা আলাদা ডিফারেন্ট। প্রোটোকল। হ্যাঁ, দুইটা হচ্ছে দুইটা ডিফারেন্ট কাজ, তার সেট অফ রুলস, তার সেট অফ রুলস হচ্ছে ডিফারেন্ট। এই দুইটা ডিফারেন্ট কাজের জন্য দুইটা ডিফারেন্ট প্রোটোকল ইউজ হচ্ছে। তো এটাই হচ্ছে বিষয়, যে আমরা আমাদের কমিউনিকেশন সিস্টেমে যে কাজগুলো করি, এগুলো প্রত্যেকটা কোনো না কোনো প্রোটোকল রান করতেছে। তো এটাই হচ্ছে বিষয় আর কি। যেরকম আচ্ছা, ভালো কথা, এখন এখানে একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে এই যে আমরা প্রোটোকল, এই যে বলতেছি, এই প্রোটোকল গুলো কই থাকে বলেন তো? ডিভাইসেস বা ডিভাইসের একটা
প্রোটোকলের জন্য তো ডিভাইস ইউজ করে, অথবা হচ্ছে আপনার ওই যে এই নেটের যে অ্যান্টিভাইরাস ইউজ আচ্ছা, করে। আমি জিনিসটা একটু এক্সপ্লেন ট্রান্সপোর্ট করি। লেয়ারে কোথায় থেকে ভাই? ট্রান্সপোর্ট লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার ওটা পরের বিষয়, এটা একটু ভাস্টলি, হ্যাঁ ট্রান্সপোর্ট লেয়ারে থাকে, এটা ট্রু। বাট ট্রান্সপোর্ট লেয়ারে আপনার স্যুট আকারে থাকে, ওটা আমি পরে ডিসকাশনে আসতেছি। আচ্ছা, এই যে আমরা কাজগুলো করি, আমরা কি কখন প্রোটোকল গুলো ইনস্টল করছি, বা কখনো কোনো জায়গায় প্রোটোকল গুলা ইনস্টল করে অ্যাপ্লিকেবল করছি, এরকম কি কখনো দেখছেন কেউ কখনো? যে আমি একটা ফাইল ট্রান্সফার করব, এর জন্য আমি এফটিপি প্রোটোকলটা আমার ল্যাপটপে বা পিসিতে বা আমার ইউজার ডিভাইস গুলাতে ইনস্টল করলাম। আমি মেল করব, মেলের জন্য হচ্ছে আমি এসএমটিপি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এটা আমার ইয়েতে ডিভাইসে ইনস্টল করলাম, এরকম কি কখনো আমরা করছি? না ভাইয়া করিনি। তাহলে এই জিনিসগুলো থাকে না কোথায়? ভাইয়া। এই জিনিসটা কি আপনাদের কোশ্চেন কখন মাথায় আসে না যে এই জিনিসটা অ্যাকচুয়ালি থাকেটা কোথায়? যেহেতু আমরা ইনস্টল করতেছি না, কিন্তু ব্যাকএন্ডে এই জিনিসগুলা ইউজ করেই আমার কাজগুলা সম্পাদন হচ্ছে, টোটাল কমিউনিকেশন সিস্টেমে আমার প্যাকেটটা ট্রান্সফার হচ্ছে, তাহলে এইগুলো অ্যাকচুয়ালি থাকেটা কোথায়? এই কোশ্চেনটা কি অ্যাকচুয়ালি আপনাদের কখন মাথায় আসে নাই, বা এটা কখনো ভাবে চিন্তা করেন নাই? ওইভাবে হয় ভাই, চিন্তা করা হয় নাই। আচ্ছা, এই প্রোটোকল গুলো থাকে হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমে। আমরা আমাদের যে অপারেটিং সিস্টেম থাকে, সেই অপারেটিং সিস্টেমে বাই ডিফল্ট এই প্রোটোকল গুলা থাকে। এই কারণে হচ্ছে আমাদের আসলে এইটা হচ্ছে আপনার ম্যানুয়ালি ইনস্টল করার কখনো দরকার পড়ে না। কারণ অপারেটিং সিস্টেমে যে থাকে, এটা তো আমি বললাম এটা কই, তাহলে একটু দেখি অপারেটিং সিস্টেমে আছে কিনা। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, আমি বললাম আপনারাও শুনলেন, কিন্তু আপনারা তো বললেন না, যে দেখে আসি দেখি অপারেটিং সিস্টেমে আদৌ আছে কিনা। দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাইয়া। ভাইয়া দেখা যাচ্ছে। এই যে এখানে অনেকগুলা ইয়ে আছে, এগুলো কি বলেন তো? এগুলো সবগুলো প্রোটোকল। এগুলো সবগুলো হচ্ছে কোনো না কোনো প্রোটোকল। এই প্রোটোকল গুলো কোনো না কোনোটা আমরা ইউজ করি, ঠিক আছে? ভাই কই তো থেকে বের করলেন আরেকবার একটু দেখেন। এটা হচ্ছে আমরা প্রথমে গেলাম হচ্ছে আপনার উইন্ডোজে। আচ্ছা, এই দেখেন প্রথম আসছি উইন্ডোজে। উইন্ডোজের ভিতরে সিস্টেম 32 একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে ঢুকছি। ঢোকার পর ড্রাইভার্সে আসছি, ড্রাইভার্সের ভিতরে ঢুকে ইটিসি একটা ফোল্ডার আছে, ওই ইটিসি ফোল্ডারের ভিতরে আমাদের নেটওয়ার্কিং রিলেটেড যত প্রকার কনফিগারেশন আছে সেই জিনিসগুলো থাকে। ওইখানে গিয়ে সার্ভিসের ভিতরে ঢুকছে, কারণ প্রত্যেকটা প্রোটোকল কি একটা একটা করে সার্ভিস রান করতেছে আপনার। কোনোটা মেল ট্রান্সফারের জন্য, কোনোটা ফাইল ট্রান্সফারের জন্য, কোনোটা রিমোট লগইন এর জন্য, রাইট? জি ভাইয়া। আচ্ছা, ওই সার্ভিসটা আমি ওপেন করছি, ওপেন করে এই যে দেখছি, ঠিক আছে? তো আমাদের সবগুলো যত ধরনের প্রোটোকল আমরা আমাদের নেটওয়ার্কিং সাইটে ইউজ করি, প্রত্যেকটা প্রোটোকল এখানে আছে। মোর দ্যান এখানে থাউজেন্ডস অফ, মানে 1000-এর উপর প্রোটোকল আছে। তো এগুলো প্রত্যেকটাই ইন্ডিভিজুয়াল কোনো না কোনো কাজে এঙ্গেজ আছে। আমরা আমাদের ইউজার এন্ডে মোদ্দা কথা যত প্রকার কাজ করি, সবগুলো বাই ডিফল্ট আমাদের অপারেটিং সিস্টেমে দেয়া থাকে বলে এইগুলো আমাদের আবার বাড়তি করে ইনস্টল করা লাগে না বা ইয়ে করা লাগে না। কারণ আমার এই কাজগুলো করার জন্য তো আমাকে অবশ্যই প্রোটোকলগুলো রান করা লাগতো, তাই না? তা না হলে তো আমি কাজগুলো করতে পারতাম না। তো এইটার জন্য হচ্ছে বাই ডিফল্ট যেহেতু আমার অপারেটিং সিস্টেমে দেয়া থাকে, আমাদের আর এগুলো ম্যানুয়ালি করা লাগে না। এটা আমার অন্যান্য ডিভাইসের ক্ষেত্রেও সেম ভাবে প্রযোজ্য। তো সিস্টেম 32 থেকে কোথায় গেছেন? সিস্টেম ভাই থার্টি ভিডিওতে আছে, পর দেখলে বুঝতে সিস্টেম পারবেন। 32 থেকে বা ড্রাইভার্সে আসে, ড্রাইভার্সে এসে এখানে একটা ইটিসি ফোল্ডার আছে। আমাদের এই ইটিসি ফোল্ডারের ভিতর নেটওয়ার্কিং রিলেটেড আমাদের যত প্রকার কাজ আছে সব হচ্ছে এটার ভিতরে থাকে, যত প্রকার কনফিগারেশন থাকে এটার ভিতরে থাকে। তো ওইখান থেকে আপনি সার্ভিসে যাবেন, সার্ভিসে গিয়ে এটা ওপেন করলে আপনি দেখতে পাবেন যে প্রোটোকল গুলা সিরিয়াল বাই সিরিয়াল সাজানো আছে। বুঝতে পারছেন না? আচ্ছা,
তো এরকম আমাদের মানে বিভিন্ন প্রোটোকল আছে। এই প্রোটোকল সম্পর্কে আমাদেরকে জানতে হবে যে কোন কাজের জন্য অ্যাকচুয়ালি কোন প্রোটোকল। এখন রয়েছে তো 1000-এর উপরে প্রোটোকল, সবগুলো তো আর আমাদের পক্ষে আহ জানা সম্ভব না বা মেমোরাইজ করা সম্ভব না। সেক্ষেত্রে এখানে ফাইলটা আছে, যখন যেটা লাগবে আমরা সেটা দেখে নিব। বাট রিনাউন্ড কিছু প্রোটোকল আছে, কমন প্রোটোকল আছে, আমরা সেগুলো দেখবো। তো ওই প্রোটোকল সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা নিতে হবে। এরকম আমি একটু আগে বললাম যে আমরা ফাইল ট্রান্সফারের জন্য এফটিপি ইউজ করি। এফটিপির একটা ভার্চুয়াল পোর্ট নাম্বার আছে। এই প্রোটোকলটা যারা ইন্ট্রোডিউস করছে তারা একটা পোর্ট নাম্বার দিছে। আবার এফটিপির জন্য এই এই যে প্রোটোকল গুলো, এগুলো কোনো না কোনো প্রোটোকল স্যুটের মেম্বার। এটা আমরা যখন ওএসআই লেয়ার যাব, আজকেই যাব, তো ওই ওএসআই লেয়ারে এটা নিয়ে আবার ডিটেলস আমি একটু কথা বলবো আর কি। ঠিক আছে, তো আপাতত একটুকু বুঝেন যে প্রত্যেকটা প্রোটোকল কোনো না কোনো প্রোটোকল স্যুটের মেম্বার। ভাই দিয়ে একটা দিছে। কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। ভাই টিসিপি আর ইউটিপি একটু যদি মানে টিসিপি একটু ইউটিপি ওটাতে আমি ডিফারেন্সটা যাব। একটু বলে হ্যাঁ, দিন। হ্যাঁ ভাই ওটাতে আমি যাব। ওটা নিয়ে আমাদের বিশদ আজকে পড়াশোনা আছে। আমাদের ওএসআই লেয়ারের মানে পড়াশোনা আজকে আমরা করব। হয়তোবা আর একটা থিওরিটিক্যাল ক্লাস হয়তোবা লাগবে, আবার নাও লাগতে পারে। এরকম হতে পারে যে ওই ক্লাসটা হয়তোবা অর্ধেক থিওরি অর্ধেক ল্যাব যাবে। নেক্সট ক্লাস থেকে ট্রাই করবো আমরা ল্যাবে ঢুকার। বাট প্রবাবলি নেক্সট ক্লাস থেকে আমাদের হয়তো আপনার থিওরিটিক্যাল শেষ হয়ে যাবে। তখন আমরা মোটামুটি থিওরি প্লাস ল্যাব দুটোটাতে হচ্ছে গো থ্রু করতে হবে। এখন যেরকম আমরা থিওরি গুলা জানতেছি, তখন আমাদের থিওরির সাথে ল্যাবও থাকবে। তো হয়তো আমাদের এই নেক্সট ক্লাসে হচ্ছে আপনি দেখতে পাবেন। আর হচ্ছে টিসিপি ইউটিপি এটা আমাদের একটু পরে আসতেছে ভাই, একটু 20 মিনিট ধৈর্য রাখেন। আমরা আজকে এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব, কারণ আজকে ক্লাসটা হচ্ছে মেন, মানে মোদ্দা কথায় আমাদের ওএসআই লেয়ারের ইন ডিটেলস থাকবে, প্লাস হচ্ছে এই প্রোটোকল কোনটা কি কাজ, কোনটা কোথায় ইউজ করব না করব, কোনটা দিয়ে কি করব না না করব, এই সব ডিটেলস হচ্ছে আমাদের আজকের এই ক্লাসে থাকবে। তো এই জিনিসটা জানা দরকার এই কারণে, আপনি প্রোটোকল যদি না জানেন, প্রোটোকলের কাজ কি না জানেন, ফিউচারে আমাদের দেখা যাবে এমন কিছু আহ, মানে টপিকস আসবে বা সার্ভে কাজ আসবে, যেগুলো মনে করেন হচ্ছে আপনি আপনার নেটওয়ার্কে কারোর মনে করেন কোনো একটা ইউজার ইউজার বা কোনো টাইপ ব্লকের মনে করেন হচ্ছে আপনি এফটিপি সার্ভিসটা অফ করে দিতে চাচ্ছেন, ওই ইউজারের ক্লায়েন্টটা যাতে ফাইল ট্রান্সফার করতে না চায়। এই এসিএল দিয়ে, মানে এসিএল তো বুঝেন, এক্সেস কন্ট্রোল লিঙ্ক, এটা দিয়ে হচ্ছে আমরা এক্সেসটাকে কন্ট্রোল করি। তো তার আপনি ফাইল ট্রান্সফার ইয়েটা বন্ধ করতে চাচ্ছেন, এক্সেসটা বন্ধ করতে চাচ্ছেন। তো ওইটা জানার জন্য আপনার জানতে হবে যে এই ফাইল ট্রান্সফারটা করার জন্য কোন প্রোটোকল রেসপন্সিবল। বা মনে করতেছেন কেউ যাতে আপনার অফিসে মানে ফেসবুক ব্রাউজ না করে বা এইচটিটিপি ব্রাউজ না করতে পারে, সেইটা হচ্ছে আপনি চাচ্ছেন। তো ওইটার জন্য কোন প্রোটোকল রেসপন্সিবল, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের আসলে আমাদের জানা লাগবে। আমরা যদি এটাই না জানি যে কোন প্রোটোকল কোন কাজের জন্য রেসপন্সিবল, তো তখন হচ্ছে আমরা ওই এক্সেস লিস্ট ক্রিয়েট করে ওই ব্লকিং বা এক্সেসটা লিমিট করার কাজটা আসলে ওভাবে পারফেক্টলি করতে পারবো না। ঠিক আছে, তো এইখানে আসলে প্রোটোকলের একটা আহ, ভূমিকা আছে। কারণ আমরা যখন এসিএল ক্রিয়েট করি, এসিএল আমরা দুইটা জিনিস, সরি তিনটা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি দিই। এক, ওইটা হচ্ছে কোন সার্ভিস। সেকেন্ড, ওই সার্ভিস মানে সার্ভিসটা কোনটা সেটা আইডেন্টিফাই করে ওইটার পোর্টটা দিতে হয়। প্রত্যেকটা প্রোটোকলের এগেনস্ট একটু আগে আমরা দেখছিলাম একটা ভার্চুয়াল পোর্ট নাম্বার থাকে। তো আমার যত ধরনের প্রোটোকল আছে প্রত্যেকটারই দেখবেন একটা ভার্চুয়াল পোর্ট নাম্বার থাকে। তো ওই পোর্ট নাম্বার দেয়া লাগে, ওটা কোন প্রোটোকল স্যুটের মেম্বার ওইটা দেয়া লাগে, কোন আইপি আপনি ব্লক করতে চাচ্ছেন বা ডিনাই করতে চাচ্ছেন সেটা দেয়া লাগে। তো আইপি বলতে হচ্ছে কোন ইউজার এন্ডের আইপি আপনি ডিনাই করতে চাচ্ছেন, তো ওইগুলো দেয়া লাগে। তো এই তিনটা ইনফরমেশন আমার আসলে যখন আমরা এসিএল ক্রিয়েট করবো এই জিনিসগুলো আরো ডিটেলসে দেখবো, মোদ্দা কথা দেয়া লাগে। এখন এইখানে আপনি যদি নাই জানেন, আপনি আপনি চিনেন হচ্ছে সার্ভিস হিসাবে, কিন্তু আমার পিসি বা রাউটার এরা তো আর সার্ভিস হিসাবে জিনিসটাকে চিনে না, এরা চিনে হচ্ছে বাইনারি ডিজিট হিসাবে। যেরকম মনে করেন www.facebook.com, আমরা facebook.com-এ যখন হিট করি, তো আমরা তো চিনতেছি facebook.com হিসাবে, কিন্তু ফেসবুকের বিহাইন্ডে যখন এনএস লুকআপ দেই অসংখ্য আইপি আছে, অসংখ্য আইপি রিজলভ করে। আমার পিসি বা ডিভাইস বা আমার রাউটার তো facebook.com ডোমেইন চিনে না, সে তো চিনে আইপি, রাইট? রাইট। তো এই যে আইপিটা আপনি facebook.com লিখলেন, সে এনএস লুকআপ দিয়ে একটা আইপি রিজলভ করলো, সে ওই ডেস্টিনেশন আইপিতে আপনাকে নিয়ে গেল, আপনার প্যাকেটটা রাউট হয়ে ওই ডেস্টিনেশন পর্যন্ত গেল। বিষয়টা হচ্ছে এরকম, কারণ ডিভাইস গুলো হচ্ছে আমাদের কমিউনিকেশন ডিভাইস গুলো হচ্ছে আপনার
নাম্বার সিস্টেমটাকে চিনে না, তারা ডোমেইনটাকে চিনে না। তো যেহেতু সে ডোমেইন চেনে না, আপনি যদি এখন রাউটারে গিয়ে বলেন যে এফটিপি ব্লক ডিনাই করো, সে তো আর এফটিপি চিনবে না, তাকে ওই পোর্ট নাম্বার বলতে হবে। তো এই কারণে আমার কোন প্রোটোকল কোন কাজের জন্য রেসপন্সিবল, তার ভার্চুয়াল পোর্ট নাম্বার কত, এইটা জানতে হবে। এখন এতগুলো তো আসলে আমাদের পক্ষে জানা সম্ভব না, থাউজেন্ডস এর উপর পোর্ট রয়েছে, এতগুলো পোর্টের ভার্চুয়াল পোর্ট নাম্বার তো আমাদের পক্ষে আসলে মনে রাখাটা ডিফিকাল্ট। বাট রিনাউন্ড কিছু প্রোটোকল আছে যেগুলো আমরা খুবই র্যান্ডমলি ইউজ করি, যেরকম আমি বললাম এফটিপি, টিএফটিপি, এসএমটিপি, পপ3, আইম্যাপ, এগুলো হচ্ছে মেল ট্রান্সফার প্রোটোকল। তো তারপরে হচ্ছে আপনার এসএনএমপি, এরকম কিছু প্রোটোকল আছে যেগুলো রিনাউন্ড আমরা সচরাচর ইউজ করি। তো ওই জিনিসগুলো আসলে আমাদেরকে জানতে হবে, ডিএনএস, সরি ডিএসসিপি, তারপর হচ্ছে এরকম আরো অনেকগুলো আছে আর কি। তো এখন একটা কাজ করার জন্য একটাই যে প্রোটোকল থাকবে এরকম না, একটা কাজ করার জন্য কিন্তু মাল্টিপল প্রোটোকল আছে। যেরকম আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, ফাইল ট্রান্সফারের জন্য আমার এফটিপি প্রোটোকল আছে। আবার ভিডিও ফাইল ট্রান্সফারের মধ্যে একটা ফাইল হচ্ছে ভিডিও ফাইল স্ট্রিমিং এর জন্য আমার হচ্ছে আর একটা ডেডিকেটেড প্রোটোকল আছে, যেটা হচ্ছে কি, কোনটা আপনারা বলেন। ভিডিও ফাইলের জন্য আমরা কোন প্রোটোকল ইউজ করি? এটা খুবই রিনাউন্ড একটা প্রোটোকল, মানে কমনলি আমরা যারা ওয়ার্কিং ফিল্ডে আছে এটা তাদের মানে জানার কথা আর কি। এনিওয়ান? ভাই বলে দেন। আচ্ছা, এটা হচ্ছে টিএফটিপি প্রোটোকল নামে একটা প্রোটোকল আছে, এটা নাম শুনছেন কেউ? টিএফটিপি, ডিএফটিপি জি ভাইয়া, শুনছি। টিএফটিপি ট্রাইবাল ফাইল ট্রান্সফার প্রোটোকল। আপনি যখন একটা, যেরকম মনে করেন ইউটিউবের হচ্ছে ফাইলগুলা সে একটা এফটিপি সার্ভারের ভিতরে রাখছে, ওইখানে ফাইলগুলো সব এফটিপি প্রোটোকল ইউজ করে হচ্ছে ওর সার্ভারে জমা হচ্ছে। কিন্তু আপনি যখন ওই ভিডিওটা দেখতেছেন ইউটিউবে বসে, ওইটা তো স্ট্রিমিং ডাটা, সেটা হচ্ছে আপনার কাছে যখন আসতেছে তখন হচ্ছে টিএফটিপি থ্রুতে আসতেছে। তো একটা কাজের জন্য আমাদের মাল্টিপল প্রোটোকল থাকতে পারে, যেরকম মনে করেন হচ্ছে মেলের জন্য হচ্ছে আমরা এসএমটিপি ইউজ করি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। কিন্তু এই মেলের জন্য, আপলোডের জন্য, ডাউনলোড মানে মেল ইনকামিং এর জন্য, ডাউনলোডের জন্য আবার আলাদা আলাদা প্রোটোকল আছে এক একটা। কারণ পোস্ট অফিস 2, পোস্ট অফিস 3, আইম্যাপ, এইগুলো হচ্ছে আলাদা আলাদা বিভিন্ন মেলের প্রোটোকল। আপনারা যে যখন মেল পাঠাইতে যান তখন ওই যে কনফিগার করেন, ওখানে লেখা আসে না পপ3 বা আইম্যাপ, এরকম লেখা আসে না? জি জি। জি ভাইয়া। এইগুলো এগুলো এবং হচ্ছে, ম্যানুয়াল সেট আপ করার সময় এগুলা ম্যানুয়ালি কিছু হ্যাঁ, ইনফরমেশনও দিতে হয়। জিমেলের সময় তো আপনার এগুলো লাগে না, কিন্তু আপনার মনে করেন হচ্ছে নিজস্ব ডোমেনে আছে, ওই ডোমেনের এগেনস্ট হচ্ছে আপনার মেল সার্ভার আছে। যেরকম মনে করেন আমাদেরটা আমরা বলি fibeatom.net, তো এটা হচ্ছে আমাদের ডোমেইন। তো এই মেল সার্ভারে যখন আমরা কানেক্ট করতে যাবো, ওইখানে তখন লেখাই আসে আপনি কি পপ3 দিয়ে ইয়ে করবেন নাকি হচ্ছে আইম্যাপ দিয়ে করবেন, ডিরেক্টলি আপনার অপশনই চলে আসে। তো এইটা কোনটা কি, কোনটার কাজ কি, কোনটা করলে কি সুবিধা, কোনটা করলে কি অসুবিধা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানতে হবে। পপ3 আর আইম্যাপের মধ্যে একটা পার্থক্য আছে, এটা কেউ বলতে পারবেন, যেহেতু জিনিসটা চলে আসলো? ভাই একটা স্টোরেজ করে আর একটা মনে হয় স্টোরেজ ছাড়াই। হ্যাঁ, আপনি যখন পপ3 আকারে জিনিসটা নিবেন তখন হচ্ছে ওর একটা কপি কিন্তু ওই সার্ভারে থাকে, আপনার কাছে যে মেলটা আসে ওর একটা কপি কিন্তু সার্ভারে থাকে, আর আপনার কাছেও আসে। আর যখন আপনি আইম্যাপটা নিচ্ছেন তখন হচ্ছে ডিরেক্টলি কেটে চলে আসে। তো কেটে যখন চলে আসে তখন সাপোজ মনে করেন সার্ভার থেকে ডিলেট হয়ে গেল কোনো কারণে, সেটা কিন্তু আপনি আর ইয়ে পাবেন না, বা আপনার কাছ থেকে ডিলেট হয়ে গেল মেলটা, সেটা কিন্তু আপনি আর রিকভার করতে পারবেন না, কারণ ওটার তো কপি নাই। ভাই এটা কি পপ থ্রি দিয়ে নিলে কি এটা ওদের কাছে একটা আলাদা সার্ভার থাকে ডোমেন, না, যাদের জিনিসটা কাছ হচ্ছে, থেকে আমরা ডোমেন? হ্যাঁ জিনিসটা আমি আপনাকে বলি যে মেল সার্ভার থেকে আপনার মেলটা আসতেছে, ওইখানে একটা মিরর কপি থেকে যায়। তো কোনো কারণে যখন যদি মেলগুলো রিট্রিভ করা লাগে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ওইখান থেকে করতে পারবেন। আর যদি আপনি আইম্যাপ করে নিয়ে নেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওইখানে কোনো মিরর কপি থাকতেছে না, ওইটা ডিরেক্টলি ওইখান থেকে ডিলেট হয়ে আপনার কাছে চলে আসতেছে। তো সেই ক্ষেত্রে আপনার এন্ড থেকে যদি মেলগুলো ডিলেট হয়ে যায় কোনো কারণে, পরে আপনি আর রিট্রিভ করতে পারবেন না। মানে এগুলো এগুলো হচ্ছে আমার নিজস্ব পিসিতে যে ডাটা গুলো থাকে, হুম এগুলো হুম হুম। ডিলিট হয়ে গেলে আর আমি পাচ্ছি না। এটা এটা রিট্রিভ করতে পারবেন না, ঠিক আছে? তো এটাই আর কি। তারপরে হচ্ছে মনে করেন আমাদের রিমোট লগইন এর জন্য আমাদের দুইটা প্রোটোকল আছে, কি বলেন তো নামগুলা কি কি? টেলনেট এসএসএইচ আর একটা আর একটা হচ্ছে টেলনেট মনে হয়। হ্যাঁ, এসএসএইচ আর টেলনেট।
এই যে আমাদের সাপোজ মনে করেন আমি একটা রাউটার কনফিগ করছি বা একটা সুইচ কনফিগ করছি, এটা আমি রিমোটলি লগ ইন করবো, আমার হঠাৎ করে রিমোটলি কাজ করার প্রয়োজন পড়লো। তো এই যে রিমোটলি লগ ইন করার জন্য আমাদের এই যে দুইটা প্রোটোকল আছে, এটা হচ্ছে বিহাইন্ডে কাজ করে। আমরা সামনে দেখবো কিভাবে এগুলো কনফিগার করতে হয়, এটার কোনটার সুবিধা কি, কোনটার অসুবিধা কি, এই জিনিসগুলো হচ্ছে আমরা এই ডিটেলসে সামনে দেখবো। এখন প্রোটোকল হচ্ছে আবার দুই প্রকার। প্রোটোকল হচ্ছে কয় প্রকার? 2। কি কি বলেন তো, কেউ বলতে পারেন কিনা দেখি। টিসিপি ইউডিপি টিসিপি ইউটিপি প্রোটোকল না, টিসিপি ইউটিপি হচ্ছে প্রোটোকল স্যুট, ওটা একটু পরে আমরা দেখবো। এনিওয়ান? সামনে আগান মনে হয়। নো ক্লু ভাইয়া। বলতেছি আমি। ভাই আপনি বলে দেন। হ্যাঁ আমি বলতেছি। রাউটেড প্রোটোকল, রাউটিং। আমি এখানে দুটা ওয়ার্ড লিখছি, একটা হচ্ছে রাউটেড প্রোটোকল আর একটা হচ্ছে রাউটিং প্রোটোকল। ঠিক আছে, এখন রাউটেড প্রোটোকল বলতে আমরা কি বুঝতেছি বলেন তো? রাউটার প্রোটোকলটা হচ্ছে ভাইয়া, রাউটিংটা আসলে কোন পথ দিয়ে যাবে সেটা হচ্ছে রাউটার প্রোটোকল। আর রাউটিং প্রোটোকলটা হচ্ছে আহ, কোন ধরনের রাউটিং হবে সেটা হচ্ছে ওটার উপর ডিপেন্ড করে রাউটিং প্রোটোকল হয় আর কি। আর কেউ কিছু বলবেন, কেউ অ্যাড করবেন? এখানে আমরা সবাই নলেজ শেয়ার করতেছি, আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা যেটা জানেন আমাকে বলবেন, আমিও তো সব জানি তা না। তো এখন নলেজ শেয়ার করলে জিনিসটা মানে ভালো লাগে, সবার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগে। বলেন। এনিওয়ান? ভাই আপনি সামনের দিকে আগান, ধারণা নেই। আচ্ছা, সমস্যা নেই। রাউটেড প্রোটোকল হচ্ছে আমরা আমাদের ইউজার এন্ডে যে প্রোটোকল গুলো নিয়ে একটু আগে কথা বলতেছিলাম, যেরকম এফটিপি, টিএফটিপি, এসএনএমপি, তারপর হচ্ছে এসএমটিপি, আরো অনেক প্রোটোকল আছে। মানে সোজা কথা হচ্ছে আমরা ইউজার এন্ডে যে প্রোটোকল গুলো ইউজ করি আমাদের বিভিন্ন কাজগুলোকে সম্পাদন করার জন্য, আমরা ইউজার এন্ডে যে কাজগুলো করি সবই তো কোনো না কোনো প্রোটোকলের থ্রুতে হয়। তো এই যে কাজগুলো সম্পাদন করার জন্য যে প্রোটোকল গুলো ইউজ করি, এইগুলো হচ্ছে আমাদের রাউটেড প্রোটোকল। আর রাউটিং প্রোটোকলটা হচ্ছে the- এগুলো কি? এগুলো কি নিচে যেটা লিখলাম রাউটিং প্রোটোকল, এগুলো কি? এপিআই, জিএরপি, বিজিপি, ওএসপি, এগুলো কি? জানি না ভাইয়া। এগুলো রাউটিং প্রোটোকল ভাই এগুলো হচ্ছে ভাই রাউটিং প্রোটোকল এগুলা। এগুলো হচ্ছে আমাদের রাউটিং প্রোটোকল। একটা হচ্ছে আমরা ইউজার এন্ডে যে কাজগুলো করি সে ওই কাজগুলোকে সম্পাদন করে। আর আরেকটা হচ্ছে আপনার একটা প্যাকেট আপনি সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত পাঠাচ্ছেন, সেই প্যাকেটটা কোন পথে যাবে, মানে কোন বেস পাথ হয়ে যাবে, এইটা সিলেক্ট করে যে প্রোটোকল থ্রু ডিফারেন্ট অ্যালগোরিদম, সেটা হচ্ছে আমার রাউটিং প্রোটোকল। এটুকু ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। একদম। কেউ কিছু বলতেছিলেন বোধহয়, কিছু বলতেছিলেন দাদা? হ্যাঁ আরেকবার বলেন। বললাম হচ্ছে আমরা ইউজার এন্ডে যত প্রকার কাজ করি এইগুলো যে প্রোটোকলের থ্রুতে হয় সেটা হচ্ছে আমার রাউটেড প্রোটোকল। আর আমার একটা প্যাকেট সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত, মানে ইউজার সেন্টার থেকে রিসিভার পর্যন্ত কোন বেস পাথ দিয়ে যাবে, এই বেস পাথটা মানে ডিফার করে হচ্ছে আপনার রাউটিং প্রোটোকলের অ্যালগোরিদম অনুযায়ী। যেরকম রিপের এক ধরনের অ্যালগোরিদম, ইআইজিআরপি আর এক ধরনের অ্যালগোরিদম ইউজ করে বেস পাথ সিলেক্ট করে। বিজিবির বেস পাথ সিলেকশনের জন্য 11টা ক্রাইটেরিয়া আছে। ওএসপিএফ আবার আলাদাভাবে হচ্ছে বেস্ট পাথ সিলেক্ট করে। প্রত্যেকটা রাউটিং প্রোটোকলের বেস্ট পাথ সিলেকশনের জন্য আলাদা আলাদা মেথড আছে। এটা যখন আমরা রাউটিং প্রোটোকল গুলো পড়বো তো তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো আমরা ডিটেলসে জানবো। তো এই যে আমার বেস্ট পাথ সিলেক্ট করে প্যাকেটটাকে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত নিয়ে যায়, এই যে প্রসেসটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে রাউটিং প্রোটোকল। এইটুকু কি ক্লিয়ার? জি ভাইয়া। ভাই আরেকবার একটু বলবেন স্যার ভাইয়া, রাউটিং প্রোটোকল আর রাউটেড প্রোটোকলটা। দাঁড়ান ভাইয়া। আচ্ছা,
রাউটেড প্রোটোকল হচ্ছে আপনি ইউজার এন্ডে বসে ভাই যত ধরনের কাজ করেন এগুলো যে প্রোটোকলের থ্রুতে করেন এটাই হচ্ছে আপনার রাউটেড প্রোটোকল। যেরকম এই যে আমি এক্সাম্পল লিখছি এফটিপি, টিএফটিপি, এসএনএমপি, মানে মেল ট্রান্সফার, মানে ইউজার এন্ডে বসে আপনি যত প্রকার প্রোটোকলের কাজ করেন ওটার জন্য তো মানে যত প্রকার কাজ করেন ওটার জন্য তো কোনো না কোনো প্রোটোকল রেসপন্সিবল, রাইট? একটু আগে আমরা দেখলাম সার্ভিসে গিয়ে। ভাইয়া আমরা কি তাহলে প্রি ডিফাইন যে প্রোটোকল গুলো আছে সেগুলাকে রাউটেড প্রোটোকল বলতে পারি? প্রি ডিফাইন বলতে ভাই একটু ডিটেলসে বলেন তো। যেগুলা মানে আমার উইন্ডোজে বা হচ্ছে যেগুলা আমার হচ্ছে ফ্রি আগে থেকেই বর্ণনা করা আছে যে কিভাবে আমার ফাইলটা ট্রান্সফার হবে বা কি প্রোটোকলের থ্রুতে আমার ফাইলটা যাবে, এই যে ইয়েগুলা একটু আগে লিস্ট গুলা দেখাইলেন, ওই হ্যাঁ ওইটাই প্রি আর কি। ডিফাইন ওটাই হচ্ছে রাউটেড প্রোটোকল, এভাবে বলতে হ্যাঁ পারি? এভাবে বলতে পারেন। সোজা কথা হচ্ছে আপনি একজন এন্ড ইউজার হিসেবে আপনার এন্ড ইউজার ডিভাইস যেরকম পিসি ল্যাপটপে বসে যত ধরনের অ্যাক্টিভিটিস করেন, আপনি মেল পাঠান, আপনি ইন্টারনেট ব্রাউজ করেন, আপনি আহ, মানে ভিডিও দেখেন, স্ট্রিমিং ভিডিও দেখেন, আপনি যত প্রকারের কাজ করেন এগুলো প্রত্যেকটা ব্যাক এন্ডে কোনো না কোনো প্রোটোকল রান হয়। যেরকম মনে করেন আপনি ইন্টারনেট ব্রাউজ করতেছেন, ইন্টারনেট ব্রাউজ করতে গেলে আপনি ডাব্লিউ লেখেন, ডাব্লিউ যখন লেখেন ওইটা তখন কি করে, একটা প্রোটোকল আছে এইচটিটিপি, ওই এইচটিটিপি প্রোটোকলকে কল করে, এই কারণে হচ্ছে আপনি তখন ইন্টারনেটে যাইতে পারেন। আবার আপনি যখন হচ্ছে একটা মানে আপনার ফেসবুকে ঢুকতেছেন ওখানে আপনি পাসওয়ার্ড টাইপ করেন, পাসওয়ার্ডটা যখন আপনি টাইপ করেন এই একটা প্রোটোকল আছে যে হচ্ছে সিকিউর আপনার এক্সেস এর কাজ করে, সেটা হচ্ছে এইচটিটিপিএস। আপনি যে ওই যে দেখ আমরা মানে ব্রাউজারে যখন ঢুকি সামনে দেখি না http/https/https মানে কি, মানে হচ্ছে ওই জিনিসটা হচ্ছে আপনার সিকিউর কমিউনিকেশন হচ্ছে। তো এই যে প্রোটোকল গুলা আমরা যত ধরনের কাজ করি, ব্রাউজিং করি, ফাইল ট্রান্সফার করি, মেল পাঠাই, তারপরে হচ্ছে আপনার ডিএনএস ইয়ে করি, ডিএনএস হচ্ছে অ্যাসাইন করি, এই যত ধরনের কাজ করি আমরা এন্ড ইউজারে বসে এই সবগুলা কাজ কোনো না কোনো প্রোটোকলের থ্রুতে হয়। এইগুলাকে আমরা ক্যাটাগরাইজ ভাগ করতেছি রাউটেড প্রোটোকল হিসাবে। আর আমার একটা নয়েজ আসতেছে, একটু মিউট করে রাখেন। আর আমার একটা প্যাকেট সেন্ডার থেকে ইউজার পর্যন্ত বা সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যে কিভাবে বেস্ট পাথে যাবে ডিফারেন্ট মানে ডিপেন্ডস অন ডিফারেন্ট অ্যালগোরিদম, ওই যে প্রসেসটা এইটা যে প্রোটোকল গুলো করে সেগুলোকে আমরা বলি হচ্ছে রাউটিং প্রোটোকল। রাউটিং প্রোটোকল গুলো হচ্ছে এক একটা আপনার মানে ডাইনামিক রাউটিং প্রোটোকল ইউজার, ডাইনামিক হতে পারে বা হচ্ছে আপনার স্ট্যাটিক হতে পারে, এটা ডিপেন্ডস করে। ঠিক আছে, এগুলো হচ্ছে রাউটিং প্রোটোকল। সোজা কথা একটা সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত একটা প্যাকেট কিভাবে বেস্ট পাথ হয়ে যাবে এই জিনিসটা যে প্রোটোকল গুলো ডিফাইন করে সেগুলো হচ্ছে রাউটিং প্রোটোকল। বুঝতে পারছেন? জি ভাই, আর কারো কোনো কোয়ারিজ? ভাইয়া আমি আসলে রাউটিং প্রোটোকলটা আমার ক্লিয়ার হচ্ছে না। আমি যদি একটু যোগ করি, যেমন রাউটেড প্রোটোকল যেটা, এটা উইন্ডোজে হচ্ছে বাই ডিফল্ট থাকে, এখানে সেট করা থাকে, আমাদের নতুন করে কিছু করতে হচ্ছে না। না, রাউটিং প্রোটোকলটা আসলে আমার ক্লিয়ার না, মানে আমরা উইন্ডোজের ডিফল্ট যা থাকে এর বাইরে আমরা সরাসরি আসলে কি করি রাউটিং এটা প্রোটোকল গুলো রাউটিং রাউটিং প্রোটোকল। আচ্ছা ভাইয়া একটু মিউট করে রাখেন, অন্যদের ডিস্টার্ব হচ্ছে, একটু মিউট করে রাখেন কেন। রাউটিং প্রোটোকল গুলো হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে আপনি আপনার ইউজার এন্ডে কনফিগ করেন না, এটা আপনি কনফিগ করেন হচ্ছে আপনার রাউটারে। রাউটার বলতে হচ্ছে আপনার যে কোর রাউটার বা ডিস্ট্রিবিউশন রাউটার থাকে, ওইখানে হচ্ছে আমরা রাউটিং প্রোটোকল গুলো অ্যাক্টিভেট করি। এতে কি হয়, সে আপনার একটা পাথ মানে আপনার একটা সোর্স থেকে ডেস্টিনেশনে যখন আপনি একটা প্যাকেট পাঠাবেন, ওই প্যাকেটটা পাঠানোর জন্য মাল্টিপল পাথ তার কাছে থাকতে পারে। ঠিক আছে, যেরকম মনে করেন হচ্ছে আপনি আপনি যাবেন হচ্ছে মনে করেন গুলশান থেকে আপনি বনানী যাচ্ছেন, আপনি মহাখালী হয়েও বনানী ঢুকতে পারেন, আপনি গুলশান 2 হয়েও বনানী ঢুকতে পারেন। তো এই যে পাথ গুলো এখন কোনটা আপনার জন্য বেস্ট পাথ হবে, এখন আপনি মনে করেন শর্টার লেন যেটা ওটাকে আপনি বেস্ট পাথ সিলেকশনের ক্রাইটেরিয়া ধরলেন, শর্টার যে লেনটা সেটাকে আপনি ধরলেন হচ্ছে বেস্ট পাথ সিলেকশনের ক্রাইটেরিয়া, যেখানে পাথের ডিস্টেন্স কম, এইটাই হচ্ছে আমার বেস্ট পাথ সিলেকশনের ক্রাইটেরিয়া। এটাকে বলতেছি হচ্ছে আমরা অ্যালগোরিদম। তো এই যে এটাকে আপনি ক্রাইটেরিয়া ধরে আপনি কি করলেন, আপনি গুলশান 2 দিয়ে বনানী চলে গেলেন, তাহলে এইটা হচ্ছে আপনার জন্য বেস্ট পাথ। আবার কোনো একটা প্রোটোকল যদি মনে করে যে সে আপনার মানে যেখানে যানজট নাই, সাপোজ মনে করেন মহাখালী রোডে কোনো যানজট নাই, ওখানে সিগন্যাল অনেক কম, ওইখানে আপনি ডিরেক্টলি দ্রুত যাইতে পারবেন যেহেতু ট্রাফিক নাই, তো ওই ওই- ওই পার্টটা কে হচ্ছে আপনার বেস্ট পাথ ধরার ক্রাইটেরিয়া হিসেবে ধরতেছে বা অ্যালগোরিদম হিসেবে ধরতেছে, ওইটা হচ্ছে আপনার তখন হচ্ছে তার জন্য বেস্ট পাথ। মানে বেস্ট পাথ সিলেকশনটা এক একটা রাউটিং প্রোটোকলের জন্য এক এক রকম হয়। রাউটিং প্রোটোকল গুলো আমরা কখনোই
আমরা কখনোই ইয়ে করি না, আমরা কখনোই হচ্ছে আপনার ইউজার এন্ড ডিভাইসে এগুলো কনফিগার করি না। এগুলো কনফিগার করে হচ্ছে অল টাইম আমাদের কোর রাউটার, এজ রাউটার বা ডিস্ট্রিবিউশন রাউটার যেগুলো আছে ওইগুলোতে হচ্ছে আমরা রাউটিং প্রোটোকল গুলো ইউজ করি। ঠিক আছে, সোজা কথায় আমি যদি আপনাকে বলি যে 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 পাথ দিয়ে আপনি ইয়েতে যাবেন, যে পাথ দিয়ে হচ্ছে আপনি সোর্স থেকে ডেস্টিনেশনে যাবেন, ওইটার জন্য রেসপন্সিবল হচ্ছে রাউটিং প্রোটোকল। আর যে প্রোটোকলের থ্রুতে আপনি কোনো একটা কাজ করবেন, মানে আপনি যে কাজটা করতে চাচ্ছেন, মানে ইউজার এন্ডের একটা কাজ যেরকম মেল ট্রান্সফার করবেন, সেটা হচ্ছে আমার রাউটেড প্রোটোকল। এইবার কি ক্লিয়ার? হ্যাঁ, আমার মনে হয় মোটামুটি ক্লিয়ার। আমি যদি একটু বলি, যেমন এরকম বলতে পারি কিনা যে উইন্ডোজের ডিফল্ট যে প্রোটোকল গুলা আছে, এই প্রোটোকল গুলা আমি আমার নিজস্ব নেটওয়ার্কে কাজ করানোর জন্য আমার নেটওয়ার্কিং সিস্টেমে যখন আমি প্রোটোকল গুলা আমি ডিজাইন করব, আমার ডিজাইনকৃত প্রোটোকল গুলা হবে রাউটিং প্রোটোকল। এরকম কি বলা যায় কিনা? ভাই একটু আরেকবার বলবেন ডিজাইন কি? মানে আমি আমি যেটা বলছি সেটা হচ্ছে যে উইন্ডোজের ডিফল্ট যে প্রোটোকল গুলা থাকে, হুম। সেই প্রোটোকল গুলা যদি আমি আমার নিজস্ব নেটওয়ার্কে কাজে লাগাইতে চাই, তাহলে আমার নেটওয়ার্কটা আমি যেভাবে ডিজাইন করব, এই ডিজাইনকৃত আমার প্রোটোকল গুলাই হবে রাউটিং প্রোটোকল। বিষয়টা কি এরকম? অনেকটা এরকম, কারণ আপনার ওই কাজ করার জন্য আপনার প্যাকেটটাকে সেন্টার থেকে রিসিভার পর্যন্ত পাঠাইতে হবে। এটার জন্য আপনার কোনো না কোনো প্রোটোকলের, রাউটিং প্রোটোকলের হেল্প নিতে হবে। সেটা আপনি ওএসপিএফ নেন বা রিপ নেন, ইআইজিপি নেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো ওই প্যাকেটটা আপনার সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যখন যাবে, রিচাবিলিটিটা যখন থাকবে, রিচাবিলিটি বলতে তো বুঝতেছেন মানে কানেক্টিভিটি, ওই কানেক্টিভিটিটা যখন থাকবে তখন হচ্ছে আপনার রাউটেড প্রোটোকল গুলো দিয়ে আপনি ওই কাজটা করতে পারবেন বা কোনো একটা স্পেসিফিক কাজ করতে পারবেন। আর কনসেপ্ট হচ্ছে এটাই, ঠিক বুঝতে আছে? পারছি ভাই। এটাই ঠিক আর আছে কি। ভাই, তুমি ক্লিয়ার। ভাইয়া হ্যাঁ, আমি একটু বলবো, ভাইয়া ওই যে আপনার হচ্ছে চ্যাট বক্সে আমি এই জিনিসটা ঠিক আছে ভাই, আমি ক্লিয়ার। আচ্ছা, আরেকটু আরেকটু বিষয় জানার ছিল। সেটা হচ্ছে যে প্রোটোকল কি আসলে মানে ফিক্স হয়, নাকি এটা দিন দিন প্রোটোকল দিন দিন এটা বাড়ে, নাকি ফিক্স? ভাইয়া ঠিক আছে, ভাইয়া প্রোটোকল ফিক্স বলতে কি এখন পর্যন্ত হচ্ছে আমাদের রাউটিং প্রোটোকল এবং রাউটার প্রোটোকল গুলো হচ্ছে ফিক্সড, কারণ এইগুলা আমরা আসলে সচরাচর যে কাজ করতেছি এর বাইরে আসলে কোনো প্রোটোকল নাই, মানে সব ধরনের প্রোটোকলই হচ্ছে এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর রাউটিং প্রোটোকল তো এগুলো তো অনেক আগের থেকেই ফিক্স, বাট এখন রাউটিং প্রোটোকলের ভিতরে যে জিনিসটা হয়েছে ভাই, আহ রিপ ইআইজিআরপি এই দুইটা আসলে অনেকটা অবসোলেট হয়ে গেছে। আমরা ল্যান্ড প্রোটোকল হিসাবে ওয়াইডলি ইউজ করতেছি হচ্ছে আপনার ওএসপিএফ, আর ওয়ান প্রোটোকল হিসাবে ইউজ করতেছি একমাত্র বিজিবি, কারণ ওয়ান প্রোটোকল ছাড়া বিজিবির অল্টারনেটিভ কোনো প্রোটোকলই নাই। ডিফারেন্ট ডোমেইন, ডোমেইন বলতে হচ্ছে গতদিনকে আপনাদেরকে বলছিলাম এস, এসটা মনে আছে কি? এস কাকে বলছিলাম, এটা কি কেউ মনে রাখছেন? এস নিয়ে আমি গতদিনকে কথা বলছিলাম, একটা ওয়েবসাইট থেকে এস দেখাইছিলাম। অটোনমাস সিস্টেম অটোনমাস সিস্টেম, তো এটা তো ফুল ফর্ম, কিন্তু জিনিসটা কি? মানে তবে এটা একটা আইপির সাথে এটা অলওয়েজ লাগানো থাকে, এই যে এটা মানে আইপি যেটা সাথে লাগানো থাকে, ঠিক আছে। আচ্ছা আমি এই জিনিসটা বলি, বুঝছি। জিনিসটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডোমেইন। আমরা যে ডোমেইনের কথা বলতেছি, ডোমেইন বলতে কি, আমার প্রিফিক্স গুলা একটা এএস এর আন্ডারে আছে। এএসটা হচ্ছে আমার জন্য একটা ডোমেইন। যেরকম মনে করেন আপনি citibank.com, এটা একটা সিটি ব্যাংকের একটা ডোমেইন। dbbl.com, এটা ডাচ বাংলার একটা ডোমেইন। এই যে একটা ডোমেইন দেখতেছেন না, প্রত্যেকটা আলাদা আলাদা নাম। আপনার একটা ইউনিক নাম্বারের এগেনস্টে আপনার প্রিফিক্স গুলা, প্রিফিক্স বলতে হচ্ছে আমরা আইপি গুলাকে বুঝি, ওইগুলো হচ্ছে একটা ডোমেইনের আন্ডারে আছে। ওই ওইটা হচ্ছে আমার এস। ঠিক আছে, তো আমরা ডিফারেন্ট ডোমেন, যেরকম সিটি ব্যাংকের জন্য সিটি ব্যাংকের আলাদা এস আছে, ডাচ বাংলা ব্যাংকের আলাদা এস আছে, সামিতের আলাদা এস আছে, ফাইবার অ্যাটমের আলাদা হ্যাঁ, এস একটা আছে, টাটার। কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ বলেন। যে এজটা আপনার করা হচ্ছে, এটা কি আলাদা করে পারচেজ করে দিতে হয়, না এটা অ্যাসাইন করাই থাকে? আমি এই এসের না না পার্সপেক্টিভ না, এটা এতগুলা যখন কি এটা করতে এটা হবে মানে? না না না, এটা আমি বলতেছি, আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারছি ভাই। আপনি যখন একটা পাবলিক জি আইপি ভাই। কিনবেন অ্যাপিক থেকে, আপনি যখন অ্যাপ্লাই করবেন, ওরা আপনাকে তো শুধু একটা আইপি দিবে তা না, আইপির সাথে হচ্ছে আপনাকে একটা ডোমেইন দিয়ে দিবে। সেই ডোমেইনটা জি। হচ্ছে আপনার এস, একটা অল মানে এস আপনাকে দিয়ে দিবে।
তো যখন আপনি একটা আইপি পারচেস করবেন, মানে আইপি বলতে তো একটা /24 এর নিচে তো জি অ্যাপিক জি জি থেকে নেওয়া যায় না। তো তখন হচ্ছে আপনার অটোমেটিক্যালি একটা আইপির সাথে ডোমেন দিয়ে দিবে, এএস দিয়ে দিবে আর কি। ঠিক আছে, এটা আপনার আলাদাভাবে কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, এখন আমি আপনি যদি মনে করলেন আরো আমি যদি এই /24 বা অন্য স্ল্যাশেরও নেই, সেক্ষেত্রে তো মানে এটা আমি মানে প্রসিডিউরটা বা সিস্টেমটাকে আমি যখন অ্যাপিক থেকে জিনিসটা নিলাম, তো আমাকে তো রিকোয়েস্ট করতে হবে বা করতে হবে, তারা কি সরাসরি এটা দিয়ে দিবে না আমার ওই না, আপনি প্রসিডিউরটা একটু আপনি যদি আপ- বলতেন? আপনি অ্যাপ্লিকে অ্যাপ্লাই করবেন, আপনি অ্যাপ্লিকে অ্যাপ্লাই করার পরে তারা হচ্ছে আপনার পারপাস গুলো দিবেন, আপনার যদি লাইসেন্স থাকে, বাজাজ কোনো ইয়ে থাকে, গুলা দিবেন। দেওয়ার পরে হচ্ছে তারা পারপাস দেখে অ্যাপ্লাই করার পর একটা ফি কাটে, ওই ফিটা জমা দিবেন। তারপর হচ্ছে তারা আপনাকে, আপনি কয়টা ব্লক নিতে চাচ্ছেন, সাপোজ মনে করেন আপনি একটা /24 নিতে চাচ্ছেন, বা একটা /23 নিতে চাচ্ছেন। একটা /23 আন্ডারে 2টা /24 ব্লক থাকে আর কি। জি ঠিক আছে, তো ন্যূনতম নিতে হয়েছে একটা /24। তো /24 আইপি যখন তারা আপনাকে এটা দিবে, তার সাথে একটা এস দিয়ে দিবে। এখন আপনি মনে করেন পরবর্তীতে আপনার একটা দিয়ে কুলাচ্ছে না, আপনার আরেকটা আইপি লাগবে, /24 আর একটা ব্লক লাগবে। সেক্ষেত্রে আপনি জি জি তখন আবার আপনিকে অ্যাপ্লাই করবেন, ওটার জন্য পেমেন্ট করবেন। আপনার ওই যে আগের এস একটা দিছিল, ওই এস এর আন্ডারে তখন এটাকে বাইন্ড করে দিব। তো তখন আপনার যতগুলো প্রিফিক্স থাকবে সবগুলোর জন্যই আপনার ও মনে একটা করেন, এস আসবে। হ্যাঁ একটাই এস থাকবে, কিন্তু প্রিফিক্স গুলো ডিফারেন্ট ব্লকের হতে পারে। সাপোজ মনে করেন আপনার 103, 131, 182 ব্লকের একটা আইপি আছে। ঠিক আছে, 82.0/24। আপনি পরবর্তীতে আবার অ্যাপ্লাই করলেন, তখন হচ্ছে আপনাকে হয়তো বা এরকম একটা আইপি দিল 163, 47, 160.0/24। আপনার দুইটা কিন্তু দুই সিরিজের, কিন্তু আপনার ওই দুইটা আইপি কিন্তু একই এস এর আন্ডারে। এখন বুঝতে পারছি। থ্যাংক ইউ। আমি যদি আরেকটু দেখাইতে পারি, দেখাই দাঁড়ান। Oh shit. ভাইয়া তাহলে এস নাম্বারটা কি মানে আমাদের যেটা ট্রান্সপোর্ট লেয়ারের এই এগেনস্টে পড়ছে, মানে আইপিটা তো ট্রান্সপোর্ট লেয়ারে পড়ে, তো এসটা আসলে এখানে তাহলে ভূমিকাটা কি হচ্ছে, এস এর অ্যাকচুয়ালি কাজটা কি, এটা এসটা কেন হচ্ছে আসছে? এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডোমেন ভাই। এটা ওর কাজটা হচ্ছে আপনার যতগুলো ব্লক থাকবে, আপনি যখন বিজিপি কনফিগারেশন করবেন, ডিফারেন্ট ডোমেনের ভিতরে কনফিগারেশন করবেন, ওয়ানের কানেক্টিভিটিটা হচ্ছে ডিফারেন্ট ডোমেনের ভিতরে। জি জি যেরকম যেরকম মনে করেন হচ্ছে আমি, আপনি হচ্ছে কিভাবে বলি, আপনার মনে করেন একটা ব্যাংকে 3টা অ্যাকাউন্ট আছে। হুম, 3টা অ্যাকাউন্ট আছে, 3টা হচ্ছে ডিপিএস। আপনি 3টা অ্যাকাউন্টকে, ডিপিএস কে লিঙ্ক করছেন হচ্ছে একটা সেভিংস অ্যাকাউন্টের থ্রুতে। আপনার সেভিংস অ্যাকাউন্টে আপনি টাকাটা ঢুকাচ্ছেন, ওইখান থেকে আপনার ডিপিএস গুলোতে টাকা চলে যাচ্ছে। তাহলে আপনার যে টাকাটা, এটা মেইনলি কাটতেছে কিন্তু একটা অ্যাকাউন্ট থেকে। তাহলে এখানে মাদার অ্যাকাউন্ট কিন্তু ওই সেভিংস অ্যাকাউন্ট। সেভিং অ্যাকাউন্টটা। ঠিক আছে, তো জি এখন আপনি মনে করেন দুইটা আইপি নিলেন, এখন দুইটা আইপি ই আপনারই। এখন মনে করেন আইপি গুলো যদি কোনো ডোমেনের আন্ডারে না থাকে, তাহলে তো বিশৃঙ্খল হয়ে যাবে, ওই আইপি আবার আরেকজনের কাছে অ্যানাউন্স হয়ে যেতে ভাই পারে, গ্রুপ। আমি কি একটু অ্যাড করবো? বলেন। এএসটা আমি যতটুকু জানি যে এএসটা এরকম হইতে পারে যে আমরা যে এসএসসি বা এসএসসি তে যে একটা রেজিস্ট্রেশন নাম্বার এরকম বোঝায় যে একটা রেজিস্টার নাম্বার এ আন্ডারে এইগুলো আইপি গুলা থাকে, বা এটা চিহ্নিত করার জন্য যে এএস টা দেওয়া হয়। এএস এর পরিবর্তে বা বিপরীতে আমরা এই আইপি গুলা দেওয়া হয়েছে, ওরা হচ্ছে রেজিস্টার হিসেবে রেখে দেয় যারা দিচ্ছে আর কি। হ্যাঁ, এটা আসলে এভাবে বলা যায় যে একটা কোম্পানিকে একটা এস নাম্বার দিয়ে ফিক্স করে দিচ্ছে, এরকমও তো হ্যাঁ, হতে পারে। কারণ হ্যাঁ হচ্ছে হ্যাঁ আপনি হ্যাঁ পরবর্তীতে আপনি যখন কানেক্টিভিটি গুলো করবেন, সেটা হ্যাঁ যখন করবেন সেটা হচ্ছে একটা সিঙ্গেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডোমেনের সাহায্যে হয়। এখানে একটা ডায়াগ্রাম আমি বের করছি, দেখেন। এইটা হচ্ছে 6453, টাটার হচ্ছে এস। টাটার যত আইপি আছে, ওর সব আইপি হচ্ছে এএস এর আন্ডারে। সামিট হচ্ছে এই টাটার আইপি গুলো একটা ডোমেনের আন্ডারে পড়ছে। সেই ডোমেনটা কত, 6453। এখন আপনি যখন বিজিপি কনফিগ করবেন, আপনার ডোমেনের সাথে আর একটা ডোমেনের যখন কানেক্টিভিটি হবে, তখন এস নাম্বারটা ম্যান্ডেটরি। যেরকম দেখেন সামিটের এস হচ্ছে আপনার 58717। আবার এইখানে সামিট হচ্ছে আবার কানেক্টেড কি, অক্সলিঙ্ক আইটি। এর হচ্ছে একটা ডোমেইন আছে, এর হচ্ছে একটা ডোমেইন আছে, এর একটা ডোমেইন আছে। তো এই যে ডোমেইন, এই দুইটা ডোমেইনের ভিতরে আপনার হচ্ছে প্রিফিক্স এক্সচেঞ্জ হচ্ছে। তো এক্সচেঞ্জ হওয়ার পর আপনি রাউটস গুলো পাচ্ছেন বা ট্রাফিক গুলো পাচ্ছেন, যেরকম এটা দেখাই। কি ভাইয়া, এটা কি পুরাটা হচ্ছে মাদার হচ্ছে কি টাটা? এটার পুরোটা মাদার টাটা না, মানে আপনার প্রিফিক্স এর আন্ডারে, এস এর আন্ডারে যতগুলো প্রিফিক্স আছে, ওই হুম, ডোমেইনটা হচ্ছে আপনার জাস্ট দেখায় যে এই ডোমেইনের আন্ডারে এতগুলো প্রিফিক্স। যেরকম আপনি দেখেন, একটু আগে আমি সামিটের ডোমেইন লিখলাম, লিখার পরে দেখেন সামিটের যতগুলো প্রিফিক্স আছে, দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট সিরিজের কিন্তু প্রিফিক্স সবগুলো দেখেন একটা ডোমেইনের আন্ডারে। মানে সেটা হচ্ছে ওই 58717। বুঝতে পারছেন?
মানে একটা নাম্বার আপনার। তো ভাইয়া একটা কোয়েশ্চেন করবো মানে রিলেটেড আর কি। শিওর, তো একটা বলেন। বিষয়টা হচ্ছে কি তাহলে বলে কেন যে পাবলিক আইপি অনেক সীমিত শেষ হয়ে যাচ্ছে? কারণ যদি আমি একটা আইপি একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানকে দিয়ে দিই, একটা নাম্বারের এগেনস্টে, একটা ডোমেনের এগেনস্টে, তাহলে আমি সেম আইপি আরেকজনকে ওই সেম ডোমেনের এগেনস্টে দিলে তো আর সেটা তো ম্যাচ হওয়ার কথা না, যেহেতু এখানে নাম্বারটা আছে। পাবলিক ভাইয়া, যিনি কথা বলতেছেন একটু মিউট করবেন। একটু আসলে ভাই আপনি সবাই মিউট করে দেন ভাই, এই কথা বোঝা যায় না। আচ্ছা, এইটা হচ্ছে দেখেন, আপনার আপনি একটা আইপি কিনলেন, ভালো কথা, আপনি একটা আইপি কিনছেন, খুবই ভালো কথা। এখন এই আইপি যদি আবার আরেকজনরে দেয়, আরেকজনের মনে করেন সেম আইপিটাই দিল, আপনি মনে করেন আচ্ছা আমি এখানে একটা আইপি ব্লক দেখাই, আপনি মনে করেন হচ্ছে এই /24টা 103.108.144.0/24 এটা কিনছেন, আপনি এটা দিয়ে আপনার প্রিফিক্স অ্যানাউন্স করছেন, ট্রাফিক এটা দিয়ে পাচ্ছেন, খুব ভালো কথা। এই আইপি ব্লকটা মনে করেন হচ্ছে আর একটা কোনো কোম্পানি XYZ কে দিল। এখন ও এটা ইন্টারনেটে অ্যানাউন্স করতেছে, আপনিও এটা ইন্টারনেটে অ্যানাউন্স করতেছেন। ট্রাফিক যখন রিটার্ন করবে, এখন যখন মনে করেন একটা গুগলের একটা ডেস্টিনেশনে গেল, আপনিও প্যাকেট হিট করলেন এই আইপি দিয়ে, এই আইপি থ্রুতে আপনার পাবলিক আইপি থ্রুতে গুগলের কাছে রিকোয়েস্ট গেল, আর ওরও ওই আইপি দিয়ে গেল। গুগল যখন রিটার্ন করবে, ও তো দেখতেছে আইপিতে আসার পাথ হচ্ছে দুইটা। এই আইপি যখন রিটার্ন দেখবে যে এই আইপিতে আমি যাব, এই আইপিটা কোনখান থেকে আমি পাচ্ছি, দেখবে আপনার থেকেও পাচ্ছে, আরেকজনের কাছ থেকেও পাচ্ছে, কারণ ও বুঝবে কিভাবে যে ট্রাফিকটা কারে দিবে। জি জি। তো এক্ষেত্রে তো ভাইয়া দুইজনের এজ নাম্বার তো ডিফারেন্ট হবে, তো ওটার এগেনস্টে দুজন বোঝা যাবে না? দুজনের এজ ডিফারেন্ট হোক, কিন্তু হচ্ছে এজ ডিফারেন্ট হইলেও আপনি সেম প্রিফিক্স যদি দেন, আপনার যখন এই ট্রাফিকটা ব্যাক করবে, তখন হচ্ছে আপনার প্রিফিক্সটাও তো থাকবে, তো আপনার প্রিফিক্স আপনার কাছেই ব্যাক করবে, তখন হচ্ছে আপনার নেটওয়ার্কে একটা রাউটিং লুপ ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছেন জিনিসটা? আচ্ছা, তাহলে এখানের মধ্যে হচ্ছে তাহলে এজ নাম্বারটা জাস্ট গ্রুপিং এর জন্য আলাদা করে ইউজ গ্রুপ করা হয়, অন্য এসটা কিছু হচ্ছে না? একটা জাস্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডোমেন, ওই ডোমেনটা হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার নাম্বার, ওইটার আন্ডারে আপনার সমস্ত প্রিফিক্স গুলো লিস্টেড থাকবে। রেস্ট হচ্ছে এর মানে হচ্ছে এইটুকুই। রাউটিং এর জন্য কিন্তু এই এজ এর কোনো ভূমিকা না, নেই। না, এটা হচ্ছে রাউটিং দিয়ে আপনার ভূমিকা বলতে আপনার ডোমেইন, আপনি আপনার ডোমেইন অ্যানাউন্স করতেছেন, তখন হচ্ছে ওই ডোমেনের সাথে হচ্ছে আর একটা ডোমেনের পেয়ার করতেছেন। বিজিবি যখন করবো এই জিনিসগুলো আমরা ডিটেলসে দেখবো আর কি। বুঝতে পারছেন? কারণ ডোমেন নাম্বার এটা হচ্ছে বিজিবি সিকিউরিটিরও একটা পার্ট আর কি। ডোমেন নাম্বার ডিফারেন্ট, ওই ডোমেন নাম্বার ম্যাচ না করলে আপনি প্রোটোকলই তো আপ করতে পারবেন না। বিজিবিতে তো এস যদি ম্যাচ না হয়, সেক্ষেত্রে তো আপনি প্রোটোকল আপ করতে পারবেন না, তাই না? বিজেপিটা তো ভাইয়া ওই রাউটিংটা তো এই জন্যই করা হয় যেন আমরা একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠান বা একটা দেশ থেকে আরেকটা দেশ একটা বিজেপি দিয়েই তো যায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ও আপনি অন কানেক্টিভিটির জন্য এই একমাত্র জিনিসটা তো ভাই আপনি দেখাবেন না বস? এটা, হ্যাঁ, এটা আমরা যখন বিজিবি পার্ট আসবে আমাদের এখানে আছে, রাউটিং এ যখন ইয়ে করব তখন আমরা এটা দেখাবো আর ইনশাল্লাহ কি। ইনশাল্লাহ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই পর্যন্ত কি আর কারো কোনো কোয়ারিজ আছে? আপনারা কি ক্লিয়ার? ভাই এএসটা তো অনেক সময় বলা হয় যে জিওগ্রাফিক্যাল লোকেশনের উপর বেস করে ফিক্সড একটা নাম্বার, ওইটাই কি? ভাইয়া, জিওগ্রাফিক্যাল বলতে কি, আপনাকে বলি, এই আইপি গুলা বা এস গুলা এটা হচ্ছে আপনার রিজন ওয়াইজ ভাগ করা আছে। যেরকম মনে করেন এশিয়া প্যাসিফিকের জন্য এক ধরনের আইপি ব্লক তারা আগের থেকেই ভাগ, যখন পাবলিক ব্লক গুলো আসছিল তখন তারা মানে ম্যানেজের সুবিধার্থে আমি এটা বলছিলাম যে এশিয়ার জন্য এক ধরনের আইপি ব্লক এস আলাদা করে রাখছে। আবার অন্যান্য যে ইয়ে রিজন আছে, যেরকম আমেরিকান রিজন আছে, তারপর ইউরোপিয়ান রিজন আছে, এদের জন্য আলাদা আইপি ব্লক এস ভাগ করা আছে। তো যাতে কি হয়, যাতে আপনি যখন এশিয়ার এন্ড থেকে অ্যাপ্লাই করবেন আপনাকে ওই ব্লক থেকে দেওয়া হবে, আপনি যখন হ্যাঁ, ইউরোপিয়ান থেকে অ্যাপ্লাই করবেন তারপরে ওই ব্লক নাইস। থেকে দেওয়া হবে। এটা হচ্ছে তাদের বোঝার জন্য, সুবিধার জন্য। বুঝতে পারছেন? তাদের বোঝার সুবিধার জন্য, ডিস্ট্রিবিউশনের সুবিধার জন্য পার্ট ভাগ ভাগ করে রাখছে আর কি। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আর কোনো কোয়ারিজ? না ভাইয়া, দারুন, থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে আগাই। তো আমরা অ্যাকচুয়ালি প্রোটোকল কি, এক সেকেন্ড একটু বড় করি। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি প্রোটোকল কি, কয় প্রকার, এটা দেখতেছিলাম। এখন ঘটনা হচ্ছে, আমরা তো প্রোটোকল দেখলাম, খুবই ভালো কথা। এখন আমরা যে একটা মানে ডাটা ট্রান্সমিট করব, ডাটা ট্রান্সমিশন প্রসেসটা কয়েক প্রকারের হয়ে থাকে, মেনলি 3 প্রকারের হয়। তো এটা কি কেউ আমাদের একটু বলতে পারবেন কি কি? ডাটা ট্রান্সমিশন প্রসেসটা হচ্ছে 3 প্রকার।
এই যে আমরা যে কমিউনিকেশন করতেছি, এই যে এখন একটা কমিউনিকেশন করতেছি, এটা কি ধরনের কমিউনিকেশন? আচ্ছা আমি বলে দিই। ডাটা ট্রান্সমিশন প্রসেসটা হচ্ছে আমাদের তিন প্রকার। একটা হচ্ছে ইউনিকাস্ট, একটা হচ্ছে মাল্টিকাস্ট, আর একটা হচ্ছে ব্রডকাস্ট। এখন আপনারা ডায়াগ্রাম দেখা আছে, দেখে বলেন যে এটা কোন ধরনের ট্রান্সমিশন। ইউনিকাস্ট। এটা ইউনিকাস্ট। কেন ইউনিকাস্ট? ওয়ান যে টু ওয়ান। ওয়ান টু ওয়ান, তার মানে ওয়ান ওয়ান বাই টু ওয়ান ওয়ান। হ্যাঁ, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হচ্ছে ইউনিকাস্ট। ওকে, এটা কোন ধরনের? এটা উপরে লেখাই আছে যদিও। এটা ব্রডকাস্ট। ব্রডকাস্ট আছে। ওয়ান টু ওয়ান। আমি যে আপনাদের সবার সাথে কমিউনিকেট করতেছি, এটা কোন ধরনের কমিউনিকেশন, ডাটা কমিউনিকেশন? এটা ব্রডকাস্ট। আচ্ছা, আর এটা কি? ব্রডকাস্ট। এটা মাল্টিকাস্ট, সিলেক্টেড কতগুলো পার্সনকে ইয়ে করা হচ্ছে। আচ্ছা, যখন আমি একের অধিক মিডিয়ামের সাথে পার্সনের সাথে একই সাথে আমরা কমিউনিকেট করবো, সেটা হচ্ছে আমাদের মাল্টিকাস্ট। আমাদের সুইচিং গুলো কিন্তু মাল্টিকাস্ট করেন, কারণ আপনি একটা সুইচের থেকে আর একটা সুইচের আপলিং করেন, রাউটারের আপলিং করেন। তো যেহেতু মাল্টিপল ইয়ের সাথে কানেক্ট হচ্ছে, ডিভাইসের সাথে কানেক্ট হচ্ছে, সে হচ্ছে মাল্টিকাস্ট একটা ডিভাইস। আচ্ছা, এইটা নিয়ে গতদিন আমরা কথা বলছিলাম, আইইটিএফ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন। ভাইয়া একটু ব্রডকাস্ট এবং মাল্টিকাস্টের পিকচার দুটি দেখো না, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্টের পিকচারটা একটু দেখাবেন। এই যে ভাইয়া পিকচার দেখেন। এটা তো মাল্টিকাস্ট, হ্যাঁ, ব্রডকাস্টটা মাল্টিকাস্ট। ব্রডকাস্ট হচ্ছে সবার সাথে সবাই কমিউনিকেট করতেছে। কিন্তু এটা এবং মাল্টিকাস্ট দুইটা তো সেমই দেখাচ্ছে। না, সেম দেখাচ্ছে না। এটা হচ্ছে আপনি না 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 সেম ওয়ান না। টু সবার সাথে মনে করেন, এই যে আমি আমি জি আপনাদের জি সবার সাথে কিন্তু এট এ টাইম কমিউনিকেট করতেছি। আর এইটা দেখেন, এইটা হচ্ছে সিলেক্টিভ কিছু পার্সনের সাথে কমিউনিকেট করতেছে। এই দেখেন, এই একজন, এই একজন, আবার এরা কিন্তু বাদ, হলুদরা কিন্তু বাদ। বুঝতে পারছেন ভাই? আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যালো। বুঝতে পারছি। জি, বুঝতে আচ্ছা পারছি ভাইয়া। আমি আচ্ছা বুঝতে ভাই। পারিনি। না ভাই, এখানে হচ্ছে যে ওখানে তো ব্রডকাস্টে ছিল শুধু সবুজ, ওখানে তো আহ, হ্যাঁ এই যে এখানে এখানে শুধু সবুজ ছিল, এখানে কিন্তু অন্য ডিফারেন্স পার্সন ছিল না। আর আমরা মাল্টিকাস্টে কিন্তু অনেক ডিফারেন্স পার্সন আছে, কিন্তু আমরা কিন্তু সবুজ এক পার্সনের সাথে আমরা কথা বলতেছি। আচ্ছা, আমি আপনাদেরকে সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এই যে আমি কথা বলতেছি, আপনাদের সবার মাঝখানে কিন্তু আমি সেম মেসেজটাই থ্রো করতেছি, সবার মাঝখানে কিন্তু আমি সেম জিনিসটাই বলতেছি। এরকম তো না যে আমি মুহিতুল ভাইকে একরকম বলতেছি, শিহাব ভাইকে আর রকম বলতেছি, তাসনিমুল ভাইকে আর রকম বলতেছি, এরকম তো আর না। আমি সবার জন্য সেম জিনিসটাই বলতেছি, রাইট? সবার কাছে সেম সেম ইনফরমেশনটা আমি থ্রো করতেছি। বিষয়টা কি বুঝছেন? জি এরকম যখন সিনারিও, সেটা হচ্ছে আমার ব্রডকাস্ট। আর আমি কিছু সিলেক্টিভ পার্সনের কাছে সেম ইনফরমেশনটা শেয়ার করতেছি। যেরকম আমরা এখানে সবাই জয়েন করে আছি, এর মাঝখানে মনে করেন আমি শিহাব ভাই আর মুহিদুল ভাইকে একটা ইনফরমেশন সিলেক্টিভলি শেয়ার করতেছি। এটা হচ্ছে আমার মাল্টিকাস্ট। আপনি সকলের সাথে শেয়ার করবেন না, আপনি সিলেক্টিভ কিছু পার্সনের সাথে যখন শেয়ার করবেন, সেটা হচ্ছে মাল্টিকাস্ট। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। সবার ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা ভাইয়া, মাল্টিকাস্টের আরেকটা উদাহরণ চাচ্ছিলাম। মানে এখন যেমন আপনি এখন ব্রডকাস্ট করছেন আমাদের সাথে, এখন মাল্টিকাস্টের একটা কি উদাহরণ হতে পারে যে আপনি স্পেসিফিক অমুক লোককেই ইনফরমেশনটা দিচ্ছেন? কিভাবে হইতে পারে উদাহরণটা? উদাহরণটা এরকম হতে পারে, আপনি জুমে একটা ওয়েটিং নামে অপশন আছে, ওয়েটিং এ বসা রাখা যায়, এটা তো জানেন। হুম। এটা এরকম একটা অপশন আছে। এখন মনে করেন আপনাদের সবাইকে আমি একটা কমন রুমে আনলাম, এনে সবার উদ্দেশ্যে বললাম যে আপনারা সবাই ওয়েট করেন, ওয়ান বাই ওয়ান আপনাদেরকে ডাকা হবে। এর মাঝখানে আমি দুজনকে ডেকে নিয়ে গিয়ে তাদের সাথে কমিউনিকেট করলাম। আপনারা সবাই ওয়েট করতেছেন, আর হচ্ছে দুজনের সাথে আমি কমিউনিকেট করতেছি, সবার সাথে না কিন্তু এট এ টাইম, দুজনের সাথে অনলি। এইটা হচ্ছে আমার মাল্টিকাস্টের উদাহরণ। মানে ঠিক এখন আছে? এমন হইতে পারে যে আপনি যাদের কিন্তু আমাদের সবার কিন্তু উদ্দেশ্যে কিন্তু সবাই কিন্তু সবাই কিন্তু আমরা অনলাইনে কানেক্টেড আছি থ্রু জুম। হুম, ঠিক আছে? বিষয়টা হচ্ছে আপনি বুঝতে পারছি। কানেক্টেড সবার সাথে থাকবেন, কিন্তু কমিউনিকেশন করবেন যখন মাল্টিপল পার্সনের সাথে এট এ টাইম, সেটা হচ্ছে আপনার ইয়ে। আর যদি সবার সাথে আপনি এট এ টাইম কমিউনিকেশন করেন, সেটা হচ্ছে আমার ব্রডকাস্ট। ক্লিয়ার? হুম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা।
ডট মডেল এখন হচ্ছে আমাদের মডেল, আমরা এখন মডেলে আসি। মডেলটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের ডেটা কমিউনিকেশনে আমরা 3 ধরনের মডেল পাই। একটা হচ্ছে ডট মডেল, একটা হচ্ছে ওএসআই মডেল বা ওএসআই লেয়ার যেটা নামে আমরা জানি, আর আরেকটা হচ্ছে টিসিপি আইপি মডেল। ওএসআই তো আমরা সবাই কম বেশি নাম শুনছি, রাইট? আচ্ছা, আমাদের এই যে ডেটা কমিউনিকেশন যে হচ্ছে, এই ডেটা কমিউনিকেশনটা আমরা বোঝানোর জন্য ডাটা কমিউনিকেশনটা কিভাবে সেন্টার থেকে আপনার রিসিভার পর্যন্ত হচ্ছে, এই যে টোটাল জিনিসটা বোঝানোর জন্য আমরা মডেল ইউজ করি। তো এই যে মডেল আমরা ইউজ করি, এটা তো একটা কোনো একটা মডেল থাকতে হবে, তা নাহলে তো আমাদের সিকোয়েন্স উল্টাপাল্টা হয়ে যাবে। এরকম মনে করেন আমরা এখন কারেন্টলি এখানে দেখেন ফিজিক্যাল লেয়ারে কানেক্টিভিটি করতেছি, তারপরে ম্যাক পাচ্ছি, ম্যাকের থেকে আইপি বসাচ্ছি, তারপরে হচ্ছে ওই প্যাকেটটাকে আমরা ট্রান্সপোর্ট করে সেন্টার থেকে রিসিভারে নিয়ে যাচ্ছি। এই যে একটা সিঙ্ক্রোনাইজেশন আছে, এটা কিন্তু আমরা বাংলাদেশে বসেও যেরকম এই সিঙ্ক্রোনাইজেশনটা মেনটেন করতেছি, ইউএসএ, জাপান, ইউরোপে বসেও কিন্তু তারাও সেম সিঙ্ক্রোনাইজেশনটা মেনটেন করতেছে। এখন যদি কোনো মডেলই না থাকতো, সেক্ষেত্রে তো দেখা যেত সে কে কোনটা করবে, কোনটা আগে হবে, কোনটা পরে হবে, এটা তো কোনো রেফারেন্স থাকতো না। তো রেফারেন্স না থাকলে আমার ডাটা কমিউনিকেশনটা তখন প্রপারলি হইতো না, ওইতে গেলে তখন হচ্ছে প্রবলেম হইতো। এই জিনিসটা যাতে না হয়, এই কারণে আমরা একটা লজিক্যাল মডেল দাঁড়াতে হয়েছে। তো সর্বপ্রথম আমাদের যে মডেলটা আসে সেটা হচ্ছে ডট ডট মডেল। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, এটা ডিফেন্স মডেল। এটা সর্বপ্রথম হচ্ছে ইউএস মিলিটারিতে ইউজ হয়েছিল। তো এই মডেলটা আসছিল হচ্ছে যুদ্ধকালীন সময়ে, আমাদের ওয়ার্ল্ড ওয়ারের সময় আসছিল। তো কারণ কমিউনিকেশন, মানে কমিউনিকেশনটা ডেভেলপ করেই হচ্ছে আপনার ওয়ারের ভিতর দিয়ে, ওয়ার্ল্ড ওয়ারের সময় দিয়ে হচ্ছে কমিউনিকেশন গুলো ডেভেলপ করে। তো কমিউনিকেশন সিস্টেমের জন্য প্রথমে এই মডেলটা আসছিল। তো এইটা নিয়ে আমরা ওরকম ডিটেলসে কিছু বলবো না, কারণ এই মডেলটা আসলে কারেন্টলি অ্যাবসলিউট হয়ে গেছে। কারণ এইটাই আমাদের ডাটা কমিউনিকেশনটাকে আরো প্রপারলি এবং স্পেসিফিকলি আইডেন্টিফাই করার জন্য যে কিভাবে টোটাল কমিউনিকেশনটা হচ্ছে, এটার একটা এক্সটেন্ডেড মডেল আসছে, যেটাকে বলতেছি হচ্ছে আমরা ওএসআই লেয়ার। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে ওএসআই লেয়ারের প্রথম 3টা লেয়ার মিলে হচ্ছে ডটের একটা লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। পাশাপাশি কম্পারিজনটা দেখতে পাচ্ছেন। আবার এটা ট্রান্সপোর্ট লেয়ারকে আমরা বলতেছি হচ্ছে হোস্ট টু হোস্ট নেটওয়ার্ক, নেটওয়ার্ককে বলতেছি হচ্ছে ইন্টারনেট নেটওয়ার্ক, আবার লাস্টের দুইটারে বলতেছি হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। তো এই যে আমার মানে 4টা, আর এখানে হচ্ছে 7টা। তো এই যে আমার 4টাকে আমি আমার কমিউনিকেশনের কাজ, আমাদের ডাটা কমিউনিকেশনের টোটাল প্রসেসটা আছে, এখানে তো নানান ধরনের কাজ আছে। তো আইপি রিলেটেড কাজ আছে, ম্যাক রিলেটেড কাজ আছে, ফিজিক্যাল লেয়ারের কাজ আছে, অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ আছে, তো সেশন মেইনটেনের কাজ আছে, অনেক ধরনের কাজ আছে। প্রত্যেকটা কাজ যেরই এক একটা, মানে প্রত্যেকটা লেয়ারেরই এক একটা রেসপন্সিবিলিটিস আছে। এগুলোকে আরো স্পেসিফিক করার জন্য, সুস্পষ্টভাবে ফিক্স করার জন্য আমরা এই মডেলটাকে এক্সপ্যান্ড করে ওএসআই মডেলে যাই। ঠিক আছে, এখন আমরা ওএসআই মডেল সম্পর্কে আসলে জানবো। এই পর্যন্ত বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া ওএসআই, ডিওডি কোনো ফুল ফর্ম কি আছে? মানে হ্যাঁ ওএসআই ডিওডি ওপেন তো, সিস্টেম ইন্টারকানেকশন, ডিওডি এটা আসলে ডিওডিটা হচ্ছে আপনার ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। এটা ইউএস মিলিটারি থেকে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ারের সময় আছে এই জিনিসটা ইম্পোজড হয়েছে আর কি, মানে প্রপোজড হয়েছে আর কি। আচ্ছা। ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। আচ্ছা, তো এখন আমাদের ওএসআই যে মডেল বা ওএসআই যে রেফারেন্স লেয়ার, এটাই হচ্ছে আমাদের কারেন্ট টোটাল ডাটা কমিউনিকেশন যে সিস্টেমটা হচ্ছে, এইটা হচ্ছে এই মডেলের উপর বেস করেই হচ্ছে। আমরা কারেন্ট যত ডাটা কমিউনিকেশন করতেছি নাওয়াডেজ পর্যন্ত, সব হচ্ছে এই ওএসআই লেয়ার উপর ডিপেন্ড করে হচ্ছে। আর সামনের দিনে আমাদের আরেকটা মডেল আসবে, এখন ওটা আসে নাই, সেটা হচ্ছে টিসিপি আইপি মডেল। ওটা আসবে যখন, তখন হচ্ছে ওটা নিয়ে আমরা হচ্ছে ওটার উপর বেস করে হচ্ছে আমাদের কমিউনিকেশনটা হবে। তো ওএসআই মডেল যেহেতু এখন আমাদের এক্সিস্টিং মডেল, তো আমরা এটা নিয়ে একটু জানি। ওএসআই মডেলে আমাদের হচ্ছে 7টা লেয়ার থাকে। এই লেয়ারটাকে আমরা সেন্ডার টু রিসিভার এন্ডের পার্সপেক্টিভে চিন্তা করতেছি। যেরকম আপনি সেন্ডার, আপনি তো ল্যাপটপ বা পিসিতে কাজ করতেছেন, রাইট? তো আপনি যে কাজগুলো করবেন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে শুরু হবে, তারপর সেটা প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক, ফিজিক্যাল লেয়ার হয়ে রিসিভার এন্ডে যাবে। রিসিভার যখন আবার সেটা রিসিভ করবে আপনার প্যাকেটটা, সে আবার ফিজিক্যাল লেয়ার থেকে শুরু করে ডাটা লিঙ্ক লেয়ার হয়ে, নেটওয়ার্ক লেয়ার হয়ে, ট্রান্সপোর্ট লেয়ার হয়ে, সেশন লেয়ার, প্রেজেন্টেশন হয়ে অ্যাপ্লিকেশন লেয়ারে সে তার আপনার ডাটাটা, আপনি যে ডাটাটা পাঠাইছেন সেটা মেল হোক বা ফাইল হোক, যেটাই হোক না কেন, সে সেটার হচ্ছে ভিউ করতে পারবে। সেন্ডারের পার্সপেক্টিভ আর রিসিভারের পার্সপেক্টিভ অপোজিট, দুইটা হচ্ছে দুইটার অপোজিট। এখন এই সিকোয়েন্সটাকে আমরা ইচ্ছা করলে উল্টা পাল্টা করতে পারবো না, কারণ হচ্ছে
এমন ভাবে সাজানো একটা একটা সিকোয়েন্সের পর আরেকটা কাজ এভাবে হচ্ছে। তো এটা আসলে উল্টা পাল্টা করলে এটার সিকোয়েন্সের মানে কমিউনিকেশন এর যে ওটাকে কি বলবো আমি, কমিউনিকেশন যে প্রসিডিংসটা আছে ওটা টোটালি নষ্ট হয়ে যায়। তো সিকোয়েন্স আমাদের অল টাইম এভাবেই মেনটেন করতে হবে 7 থেকে 1 ফ্রম সেন্টার পার্সপেক্টিভ অফ ভিউ। এই পর্যন্ত কি বুঝে গেছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, বুঝে গেলে তো ভালো। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা একটু আগাই। আমাদের ওএসআই মডেলের প্রথম লেয়ারটা যেটা, সেটা হচ্ছে আমি কিন্তু বারবার বলতেছি যে সেন্ডার পার্সপেক্টিভ ভিউ, মানে আপনি সেন্ডার হিসাবে চিন্তা করতেছেন, ডাটাটা ট্রান্সমিট করবেন কিভাবে সেটা। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে আমাদের 7 নাম্বার লেয়ার, এবং সেন্টার পার্সপেক্টিভের প্রথম লেয়ার হচ্ছে এটাই। তো অ্যাপ্লিকেশন লেয়ার আমরা ইউজারলি কি করি, আমরা ইউজার এন্ডে যত ধরনের কাজ আছে, সেটা ফাইল ট্রান্সফার হোক, ইমেল হোক, রিমোট অ্যাক্সেস হোক, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট হোক, তারপর হচ্ছে আপনার রিমোট লগইন হোক, ক্লায়েন্ট এন্ডে যত কাজ হোক, যেরকম ডিএসসিপি আছে, তারপর হচ্ছে নেটওয়ার্ক টাইম প্রোটোকল আছে, ইনফরমেশন লোকেশন হোক, যত ধরনের ইউজার এন্ডের কাজ আছে সবই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন লেয়ারের অন্তর্গত। ঠিক আছে, তো এই সবই আমরা ইউজার এন্ডে যত প্রকার কাজ করি এটার জন্য রেসপন্সিবল হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার। আচ্ছা, প্রেজেন্টেশন লেয়ারে কি হয়? প্রেজেন্টেশন লেয়ারে আমাদের মোটা দাগে হচ্ছে আমরা দুইটা কাজ করি। একটা হচ্ছে ডাটা কম্প্রেশন করি, আর হচ্ছে ডাটা এনক্রিপশন করি। ডাটা কম্প্রেশন আমরা কেন করি? ডাটা আপনার মনে করেন ইমেলে 25 MB ফাইল পাঠানো যায়, এখন ওই ফাইলকে আপনি পাঠাইতে পারবেন? ইমেলের থ্রু থেকে ওই ফাইল যাবে? আপনার একটা 50 MB ফাইল আছে, আপনি 25 MB পর্যন্ত মেলে পাঠাইতে পারবেন, এখন ওইটা কি যাবে? যাবে না না। ভাই, যাবে না, যাবে না ভাই। তো যাবে, ওইটাকে আপনি যাবে কমপ্লেক্সড হয়ে। হ্যাঁ, কম্প্রেস করার জন্য আপনার কিছু মেকানিজম ইউজ করতে হবে, আমি ওটাতেই আসতেছিলাম। তো ওই যেহেতু আপনার ওই ফাইলটা মানে নর্মালি যাবে না, সেহেতু ওই ফাইলটাকে কম্প্রেস করে কিছু প্রসেস অ্যালগোরিদম আছে, যেরকম জিপ আছে, রার আছে, এগুলোর থ্রুতে প্রসেস করে ওইটাকে ফাইল সাইজ কমায় দেন হচ্ছে আপনার পাঠাইতে হবে। এটা হচ্ছে ডাটা কম্প্রেশনের কাজ গেল। আর কম্প্রেশন করলে যে রিসিভার যে রিসিভ করবে, সে তো আবার ওটা কি করবে, ডিকম্প্রেস করে ইয়ে করবে, জিনিসটা পড়বে, আবার আনজিপ করবে, তাই? জি। তাহলে এখানে একটা কাজ হচ্ছে, যেহেতু কম্প্রেশন করতেছে তার মানে আপনার ডিকম্প্রেস করতে হবে, আর ডাটাটা হচ্ছে আপনি এনক্রিপ্ট করে পাঠাইতে হবে, কারণ আপনার ডাটা আপনি পাবলিক নেটওয়ার্কের উপর দিয়ে পাঠাচ্ছেন, সেটা যদি কোনো কারণে আনফরচুনেট কেসে যদি সেটা লিকেজ হয়ে যায়, সেটা যাতে অন্য কারো হাতে না পড়ে বা সে যাতে ওই ইনফরমেশন গুলো এক্সেস না পেয়ে যায়, সে কারণে আমরা কি করব, এনক্রিপশন করে পাঠাবো, এনক্রিপ্ট করে পাঠাবো। এনক্রিপশনের জন্য বিভিন্ন আমাদের অ্যালগোরিদম আছে, MD5 আছে, SHA-1 আছে, 256 আছে, অনেক ধরনের অ্যালগোরিদম আছে। তো আমরা এই অ্যালগোরিদম গুলো ইউজ করে আমরা কি করব, এনক্রিপশন করে আমাদের ডাটাগুলো পাঠাবো, যাতে সেগুলো সিকিউর ওয়েতে পাবলিক নেটওয়ার্কের থ্রুতে সেন্ডার টু রিসিভার যাইতে ভাই পারে। একটা কোশ্চেন ছিল আমার। বলেন ভাইয়া। মেলে ডমিনে কি মানে মেল কি সবাই 25 MB বেশি পাঠাইতে পারে না, নাকি ডমিন অনুযায়ী হয়? এটা একটু জানার ছিল। এটা ডোমেইন অনুযায়ী হয় না ভাই, ইউজুয়ালি হচ্ছে আপনার জিমেলে যদি আপনি চিন্তা করেন 25 MB বেশি পাঠাতে পারবেন না, অন্যান্য মেলেও এরকম সাইজ লিমিট করা থাকে, কারণ মেলের যে সার্ভারটা ওটার তো একটা বিহাইন্ড স্টোরেজ কাজ করে। ওখানে তো শুধু মেল জমা হয় তা না, আপনার এই ফাইলগুলোও জমা হয়, তো ওই স্টোরেজ গুলা যাতে ফুল না হয়, আপনি মনে করেন 1 GB একটা ফাইল পাঠাইলেন বা 3 GB এরকম একটা ফাইল পাঠাইলেন, একটা মুভি আপনি পাঠাই দিলেন, ওইটা তো একটা ভাড়া আছে, ওটা তো একটা লিমিটেড ক্যাপাসিটি আছে। তো তখন তো আপনার ওই মুভি, না না, ওইটা না ভাই। না আমি ওটা পো- বলতেছি পো- ভাই। পো- হ্যাঁ, ওটাতে আমি আসতেছি, দাঁড়ান, ওইটা তো আমি আপনার আসতেছি ভাই, একটু সময় দেন আমাকে। ওটার তো একটা ক্যাপাসিটি আছে, তাই না? আর আপনি পাঠাইলেন, সাপোজ মনে করেন আপনার লিমিট করে দিল না, আপনি পাঠাইলেন সুন্দর মতো, তাহলে তো আপনার আর মেল আসতে পারবে না, সব হচ্ছে মেল ডিসকার্ড হয়ে যাবে, কারণ আপনার তো আর ওইখানে জায়গা নেই, মেল সার্ভার তো আপনার ফিল আপ হয়ে গেছে আপনার এই মিডিয়া ফাইল দিয়ে। তো এই কারণে এই সাইজ গুলোকে লিমিট করে রাখা হয়, যাতে আপনার একান্ত নেসেসারি মিডিয়া ফাইল গুলো আপনি পাঠাইতে পারেন, বা বড় সাইজ হলে সেগুলোকে আপনি কম্প্রেস করে পাঠাইতে পারেন, যাতে ওই স্টোরেজ গুলোতে আপনার হ্যাম্পার না হয়, যাতে কারণ একটা মেলের সাইজ তো বেশি না কেবিপিএস বাইট হিসেবে, কিন্তু আপনার মেল সার্ভারে যখন মেল আসে, সেটা তো আর সিঙ্গেল মেল আসে না, আপনি হয়তো বা দিনে 2টা বা 1টা বা 3টা মেল রিসিভ করেন, বাট একটা অর্গানাইজেশনের মেল সার্ভার সে তো দিনে কয়েকশোর উপর মেল রিসিভ করে, তাই না? তো এই কারণে হচ্ছে আমাদের স্টোরেজটা লিমিট করে রাখা হয়, যাতে কেউ এই ধরনের কাজ করে স্টোরেজটা ফুল করে না রাখতে পারে, আর স্টোরেজ তো এগুলো অনেক কস্টলি ব্যাপার। তো আপনি যখন একটা ডোমেইন নিবেন, সাথে যখন হোস্টিং নিবেন, তো হোস্টিং এর দামও তো অনেক, মানে প্রাইস, আবার এগুলো রিডান্ডেন্সিরও ব্যাপার আছে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে ভালোই একটা কস্ট পড়ে যায় আর কি। বুঝতে পারছেন না?
না ভাইয়া, মানে আমার একটা কোশ্চেন ছিল যে আপনার মানে অ্যাকচুয়ালি কি ওই আউটলুক আমরা ডোমেনের মাধ্যমে কি 20 MB বা 30 MBর উপরের ফাইলকে আমরা কি আসলে সেন্ড করতে পারি এটাকে না কি না না, এটা আমরা সেন্ড করতে পারি না, এখানে লিমিট করে রাখা আছে। সেন্ড করতে পারলে তো ডিরেক্টলি আপনার ফাইল চলেই দিত, আপনার তো কম্প্রেশনের দরকারই ছিল না। ওটাই আমি বললাম যে ভাই, কারণ হচ্ছে আপনি যদি ডিরেক্টলি এই ফাইলটা সেন্ড করতে পারতেন, ওদের স্টোরেজ কিন্তু লিমিটেড, আপনার ডিরেক্টলি ওই মেল সার্ভারের স্টোরেজে গিয়ে জিনিসটা জমা হতো, সেক্ষেত্রে দেখা যেত যখন আপনার স্টোরেজ ফুল হয়ে যেত আপনার মেলই আসতো না। এই কারণে ওই মিডিয়া ফাইলগুলো লিমিটেড করে হ্যাঁ রাখছে। না আপনার কথা আমি বুঝছি, বাট আমি ভাবছিলাম যে এটা যে ধরেন যে না, এটা যায় না ভাই। কর্পোরেট লেভেলের যে হেড অফ আইটি, সে কি এটা আপনার অ্যাক্সেসটা তার কাছে থাকে না ডোমেইনের আন্ডারে, যে না এই 25 MBর উপরে আর পাঠাইতেই পারবে না? না ভাই, এটা হচ্ছে আপনি যখন মেল সার্ভার কনফিগ করবেন, কি সার্ভার কনফিগ করতেছেন তার উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে ওই আইটি হেডের কাছে থাকে না। বাট এটার ব্যাকএন্ডের কনসেপ্ট হচ্ছে এটা, কোনো মেল সার্ভারই আপনাকে এই মানে 25 MB বা 30 MB বোধহয় আমি ম্যাক্সিমাম দেখছিলাম, এর বেশি আসলে দেয় না। আকাশ ভাই আপনি চাইলে পারবেন, কিন্তু আপনি এটা ভাইয়া করবেন না। এটা তো এসএমটিপি প্রোটোকলে ডিফাইন করাই আছে 25 Mbps। হ্যাঁ, এইটাই বলতেছি, বাই ডিফল্ট এটা ডিফাইন করাই থাকে, এই কারণে হচ্ছে আপনি পারবেন না, কিন্তু এটা করা যাবে না তা না, এটা করা যাবে, কিন্তু কেউ করবে না। আচ্ছা ভাইয়া, এবার আগান। আচ্ছা, তো এইটুকু গেল হচ্ছে আমাদের প্রেজেন্টেশন লেয়ারের কাজ। এখানে হচ্ছে মুদ্রা কথায় দুইটা, মানে যদি প্রেজেন্টেশন লেয়ারের কাজ যদি আমরা সামারি আকারে বলি, দুইটা কাজ। সেটা হচ্ছে কম্প্রেস করা ডাটাকে, আর ডাটাকে সিকিউর করার জন্য এনক্রিপশন সিস্টেমটা ইউজ করা। আর আপনি যখন রিসিভার এন্ডে যাবেন, উল্টা কাজ করতে হবে, ডিকম্প্রেস করে ডাটাকে পড়তে হবে, আর ডিক্রিপ্ট করে হচ্ছে ডাটা ইয়ে করতে হবে, মানে পড়তে হবে। এই হচ্ছে বিষয়। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন? না জি না ভাইয়া, ভাইয়া। প্রেজেন্টেশন লেয়ার। ওকে, আচ্ছা, একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করা লাগবে, আমাদের যে রাউটেড প্রোটোকল গুলো আছে, যেগুলো নিয়ে আমরা ইনিশিয়ালি অনেকগুলো কথাবার্তা বললাম, এই রাউটেড প্রোটোকল গুলো আমরা কোন কোন লেয়ারের মেম্বার এটা বলেন তো? নেটওয়ার্ক লেয়ার উম, না, নাকি ট্রান্সপোর্ট লেয়ার বলেন? ট্রান্সপোর্ট লেয়ারের স্যুটের মেম্বার সেটা পরে, কিন্তু এমনি যদি আমি চিন্তা করি এটা কোন লেয়ারে বিলং করে, এটা আপনারা বলেন। অ্যাপ্লিকেশন লেয়ার। এটা অ্যাপ্লিকেশন লেয়ারে বিলং করে, কারণ হচ্ছে আপনার এই রাউটেড প্রোটোকল গুলো কাজই করে হচ্ছে আপনার ইউজার এন্ড ডিভাইসে, তো ইউজার এন্ড ডিভাইসে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন লেয়ার কাজ করে, তো সেটা হচ্ছে মানে ওটা বিলং করে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন লেয়ারে। আর ট্রান্সপোর্ট লেয়ারে কি, মানে আপনার ট্রান্সপোর্ট লেয়ার যে বলতেছেন, ওই ট্রান্সপোর্ট লেয়ারের বিষয়টা একটু পরেই আসতেছে, ওইখানে গেলে আরো ডিটেলসটা আমি আপনারা বলতে পারবো, দাঁড়াবো। এটা ট্রান্সপোর্ট লেয়ারের সাথেও একটা রিলেশন আছে। আচ্ছা, তো সেশন লেয়ারটা হচ্ছে কি আমাদের 3 নাম্বার লেয়ার। সেশন লেয়ারের কাজ কি, আপনি যে একটা ডাটা সেন্টার থেকে রিসিভারে পাঠাবেন, এইটার জন্য টোটাল যে সেশনটা, এটা সেশন ক্রিয়েট করা, সেশন মেনটেন করা, এবং আপনার কমিউনিকেশন শেষ হওয়ার পর সেশনটাকে ডিসমেন্টাল করা, এই টোটাল কাজের জন্য রেসপন্সিবল থাকে হচ্ছে আমাদের সেশন লেয়ার। সে একটা সেশনকে ক্রিয়েট করে, যখন আপনি যখন আপনার পিসি থেকে আপনার ইউজার এন্ড ডিভাইস থেকে একটা ডাটাকে পাঠাচ্ছেন বা প্যাকেটকে ফরওয়ার্ড করতেছে, সে তখন একটা সেশন ক্রিয়েট করে, ওই ডাটাটা সেন্টার থেকে রিসিভার পর্যন্ত যার আগ পর্যন্ত ওই টোটাল সেশনটাকে সে মেনটেন করে, এবং যখন ডাটাটা সেন্টার রিসিভ করে, আফটার রিসিভিং সে সেশনটাকে ডিসমেন্টাল করে। তো এই যে 3টা কাজ, এইটার জন্য রেসপন্সিবল হচ্ছে আমাদের সেশন লেয়ার। এটুকু ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, Clear? এখন আসি হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে ভাই, আমাদের আমার একটু কনফিউশন রয়ে গেছে, ক্লিয়ার না 3 নম্বর যেটা বললেন সেশন লেটার। কি ক্লিয়ার না বলেন ভাইয়া? আচ্ছা, যেমন হচ্ছে আপনি প্রথম দুইটা বললেন, যেমন আমি যদি একটা মেইল সেন্ড নিয়ে আমি উদাহরণটা বলি, তাহলে মেইলের কথা যেটা বলছেন যে ইউজার প্রথম যে কাজটা করে, এটা যদি আমি আমার অ্যাপ্লিকেশন লেয়ার ধরি, এরপরে কম্প্রেসের কাজটাকে আমি হচ্ছে সেকেন্ড যে পয়েন্টটা বললেন এটা, তাহলে মেইল দিয়ে যদি উদাহরণ দিই, মেইলের কোন স্টেজটাকে আমি সেশন লেয়ার ধরবো? আপনি মেলটাকে এখন প্যাকেট হিসেবে চিন্তা করেন, আপনি একটা প্যাকেট সেন্টার থেকে রিসিভার পর্যন্ত পাঠাচ্ছেন, আপনার এই যে টোটাল কমিউনিকেশন হওয়ার জন্য একটা সেশন লাগবে, আপনি সেশন ছাড়া তো, সেশন বিল্ড আপ ছাড়া তো কোনো প্যাকেটই ফরওয়ার্ড করতে পারবেন না। এই সেশনটা বিল্ড আপ করার জন্য, যেরকম মনে করেন আপনারা এইখানে
জয়েন করার আগে এই যে আমরা জয়েন করছি, একটা সেশনে জয়েন করছি না, এই টোটাল কমিউনিকেশনটা একটা সেশনের ভিতর দিয়ে হচ্ছে না। জি। এই যে সেশনটা আমাদের ক্লাস শেষ হবে, আমাদের সেশনটা আমরা এন্ড করে দিব। তো এই যে কমিউনিকেশনের জন্য একটা সেশন বিল্ড আপ করতেছেন, এই প্যাকেটটা সেন্টার থেকে রিসিভার আপনি যে পাঠাচ্ছেন, এর জন্য প্রথমে হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা সেশন বিল্ড আপ করতে হবে। সেশন বিল্ড আপ করার ফলে কি হবে, যখন সেশনটা এস্টাবলিশ হবে সে প্যাকেটটা সেন্টার থেকে রিসিভারের দিকে পাঠাবে। তো এই যে সেন্টার থেকে রিসিভারের প্যাকেটটা যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত যাচ্ছে এই টোটাল সেশনটাকে হোল্ড করে রাখতে হবে না। আপনি পাঠাইলেন, মানে পাঠানো শুরু করছেন, মাঝপথে সেশনটা ব্রেক হয়ে গেল, মনে করেন এই যে আমরা জয়েন করছি, মাঝখানে কারেন্ট চলে গেল, আমরা সবাই লগ আউট হয়ে গেলাম, বা টাইম শেষ হয়ে গেলো আমরা লগ আউট হয়ে গেলাম, সেশন যদি ব্রেক হয়ে যায় তাহলে কি আমরা সবাই বের হয়ে যাবো না? তাহলে কি হবে, ডাটাটা ডিসকার্ড হয়ে যাবে। এই জিনিস যাতে না হয় এই কারণে টোটাল সেশনটা মেনটেন করা, এবং ডাটাটা যখন সেন্টার থেকে রিসিভারের দিকে গেল, রিসিভার যখন ডাটাটাকে রিসিভ করলো, সে ওই রিসিভ করার পরে যখন বুঝতে পারলো যে না আমার ডাটা যার কাছে যাওয়া তার কাছে চলে গেছে, তখন থেকে কি হবে, আমার তো কাজ শেষ, আমার প্যাকেটটা পাঠানোর কথা ছিল, প্যাকেটটা পাঠানো হয়ে গেছে, এখন তাহলে ওই সেশনটা আমাকে ক্লোজ করে দিতে হবে। এই যে সেশনটা ডিসমেন্টাল করলো, এই টোটাল কাজটা হচ্ছে করে আমার সেশন দেয়া। ক্লিয়ার? জি জি, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে আমাদের ওএসআই লেয়ারের বা ওএসআই মডেলের সব থেকে সুপেরিয়র লেয়ার। কেন সুপেরিয়র লেয়ার, একটু আমরা বলেন তো। কেন সুপেরিয়র লেয়ার, কারণ কি, কেউ বলতে পারবেন? এখানে উপরে এই যার জন্য বলা রাউটিং হয়, গুলো তো এখানে হচ্ছে ভাইয়া। ভাই আপনি রাউটিংটা রাখেন, কেন রাউটিং এর বিষয় পরে, আগে জেনারেলি একটু সিম্পলি চিন্তা করুন যে কেন। এটা হচ্ছে ভাই, আমি যখন প্যাকেটটা পাঠাচ্ছি এই প্যাকেটটা যাতে কোনোভাবে লিকেজ না হয়, যেভাবে আমি পাঠাচ্ছি ওই প্যাকেজটা যাতে রিসিভার পর্যন্ত পৌঁছায়। এটা হচ্ছে দুইটা সুইট যেগুলো আছে প্রোটোকল সুইট, এই মেইন দুইটা সুইট মানে প্রোটোকল এই লেয়ারের আন্ডারে। ভাই প্রোটোকল সুইট নিয়ে না, আমি জিজ্ঞেস করছি যে ট্রান্সপোর্ট লেয়ারটাকে আমার সুপেরিয়র লেয়ার কেন, কারণ এর কাজ অনেক বিশাল। এর ভাই কাজটা আপনি একটু বলে দেন, ভাই আপনি বলে দেন। না, যে ভাইয়াটা বলছিল একটু ফার্স্টেই বলছিল, ওনার কথা ঠিক আছে, ওইটাই আমি একটু এক্সপ্লেন করি জিনিসটা। উনি মানে মোটামুটি রাইটটাকেই গেছিল। এটার কারণ হচ্ছে আমাদের এই ট্রান্সপোর্ট লেয়ারের রেসপন্সিবিলিটি কি, এটা আগে আমার জানতে হবে। আমার ট্রান্সপোর্ট লেয়ারের রেসপন্সিবিলিটি হচ্ছে সে কি করে, সে আমার এই যে ডাটাটা আমার ইউজার থেকে মানে সেন্টার থেকে রিসিভার পর্যন্ত যাচ্ছে, সে এটাকে মনিটর করে, রিট্রান্সমিট করে, এবং প্রয়োজন ভেদে যদি দরকার পড়ে ডাটার মধ্যে যে আমার গার্বেজ ভ্যালু গুলো আসে বা ইরর গুলো আসে, সেই ইরর গুলাকে কারেকশনও করে। তার মানে একটা ডাটা টোটাল মানে আপনার সেন্টার থেকে রিসিভার পর্যন্ত যাওয়ার জন্য ইন বিটুইন যত প্রকারের কাজ আছে, এই কাজগুলো সব হচ্ছে সে করে। তো এই কারণে যেহেতু আমি বলতেছি ডাটা মনিটর করে, মানে কোন ডাটা, একটা ডাটা প্যাকেট পাঠালেন না, প্যাকেটটা প্রপারলি পৌঁছালো কিনা, এটা টোটাল পার্টটা মনিটর করা হচ্ছে সে। রিট্রান্সমিশনের কাজটা কি, মনে করে কোনো একটা আপনি একটা প্যাকেট পাঠিয়েছেন, কোনো কারণে একটা প্যাকেট ডিসকার্ড হয়ে গেল, ওই প্যাকেটটা যায় না, ওটাকে আবার রিসেন্ড করা লাগবে। এই কাজের জন্য রেসপন্সিবল কে, আমার ট্রান্সপোর্ট লেয়ার। একটা ডাটা করাপ্ট হয়ে গেল, ওই ডাটাটা যখন সে দেখলো তার মধ্যে অনেক প্রকার মেকানিজম আছে, পেইটি বিট চেক করে, ইউরো বিট চেক করে, আরো অনেক ধরনের মেকানিজম আছে। তো সেই মেকানিজমের থ্রুতে যখন দেখলো যে ডাটাটা করাপ্ট হয়ে গেছে, সে সেটাকে কি করে, সে ইরোরটাকে কারেকশন করার ট্রাই করে, ডাটাটাকে কারেক্ট করে পাঠায়। এই যে টোটাল কাজগুলো যে সে করে, এইটার জন্য এটা হচ্ছে আমার সব থেকে সুপেরিয়র লেয়ার, কারণ এর কাজের ব্যাপ্তি হচ্ছে অনেক বিশাল। আর এই যে আমাদের ট্রান্সপোর্ট লেয়ার, এই ট্রান্সপোর্ট লেয়ারের আমাদের দুইটা প্রোটোকল স্যুট আছে। এই প্রোটোকল স্যুট গুলো কি, প্রোটোকল স্যুট গুলো হচ্ছে একটা হচ্ছে টিসিপি আর একটা হচ্ছে ইউডিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। এইটা নিয়ে হচ্ছে আপনার মানে এইটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল প্রোটোকল না, টিসিপি ইউডিপি কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো প্রোটোকল না, এগুলো হচ্ছে প্রোটোকল স্যুট। মনে করেন আমরা সবাই হচ্ছে কিভাবে বুঝাই, আমরা সবাই হচ্ছে মনে করেন হচ্ছে প্রোটোকল, আমাদের মধ্যে প্রোটোকলের মধ্যে আবার দুইটা দল আছে, একটা দল হচ্ছে ব্রাজিল, এটা হচ্ছে আর্জেন্টিনা। এই ব্রাজিল আর আর্জেন্টিনা হচ্ছে টিসিপি আর ইউডিপি। জিনিসটাকে আমি বুঝাতে পারছি? ক্লিয়ার হয় না? ক্লিয়ার হয় নাই? আচ্ছা, জিনিসটা বলি। দেখেন আমরা প্রত্যেক হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল পার্সন, আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল পার্সনটাকে আমরা ধরি হচ্ছে আমরা প্রত্যেকে হচ্ছে একটা প্রোটোকল। প্রত্যেকটা প্রোটোকলের একটা আলাদা আলাদা কাজ আছে, কাজ আছে না?
আমরা তো জি ফার্স্টেই দেখে আসলাম যে প্রত্যেকটা প্রোটোকল একটা ডিফারেন্ট ডিফারেন্ট কাজের জন্য রেসপন্সিবল। তো প্রত্যেকটা প্রোটোকলের হচ্ছে কাজ আছে। এখন টিসিপি আর ইউডিপির কিছু বৈশিষ্ট্য আছে। তাহলে টিসিপি আমাদের যত প্রোটোকল আমরা বললাম, এই যে আমি বললাম যে আমরা যতজন এখানে আছি, কেউ ব্রাজিলের সাপোর্টার, দুই দল, কেউ ব্রাজিলের সাপোর্টার আর কেউ হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। আমাদের প্রোটোকল গুলাও ওদের মধ্যেও দুই দল আছে, এক দল হচ্ছে টিসিপির সাপোর্টার, এক দল হচ্ছে ইউডিপির সাপোর্টার। এখন টিসিপির যে সাপোর্টার যে প্রোটোকল গুলো, ওগুলোর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে টিসিপির মতো। টিসিপির কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলো আমরা সামনে দেখবো। আর ইউডিপির প্রোটোকলের যে মেম্বার গুলো, ওদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইউডিপির মতো। ওই যে আমি একটু আগে সার্ভিসে গিয়ে প্রোটোকল ওপেন করছিলাম, ওখানে পোর্ট নাম্বারের পাশে টিসিপি ইউডিপি লেখা ছিল, খেয়াল করছিলেন ওটা? জি ভাই, খেয়াল করছি। এটা কেন লেখা আছে? কারণ হচ্ছে ওই প্রোটোকলটা কোন প্রোটোকল স্যুটের মেম্বার, ওইটা হচ্ছে ওইখানে মেনশন করা। যেরকম মনে করেন আশিক ভাই হচ্ছে একটা মানুষ, তার আইডেন্টি হচ্ছে আশিক, সে মেম্বার হচ্ছে আর্জেন্টিনার সমর্থক। বিষয়টা হচ্ছে এরকম। আবার মনে করেন হচ্ছে এ আক্তার ভাই বা মতুল ভাই, উনি হচ্ছে সমর্থক, হচ্ছে উনি একটা ডিফারেন্ট আলাদা মানুষ, ওনার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আলাদা। সে আবার মেম্বার হচ্ছে ইউডিপি বা যেটাকে আপনি ব্রাজিল ধরেন, এরকম। বিষয়টা হচ্ছে এরকম। এটুকু কি বোঝা গেছে? জি ভাইয়া। টোটাল মূলত কথা হচ্ছে দুইটা দল আছে, যার নাম হচ্ছে যাকে আমরা বলতেছি প্রোটোকল ফ্লুইড। একটা হচ্ছে টিসিপি আর একটা হচ্ছে ইউডিপি। টিসিপি আর ইউডিপির কিছু আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে, দুইজনের ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট। আমাদের যতগুলো প্রোটোকল আছে, রাউটেড প্রোটোকল, সবাই হচ্ছে এই দুই দলের মেম্বার। এখন যে যে দলের মেম্বার সে দলের সমর্থক। আর সমর্থক হলে কি হবে, তার মধ্যে ওই দলের ক্যারেক্টারিস্টিক্স থাকবে। এটুকু বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, তাহলে যদি সবাই বুঝছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, বুঝলে এবার হচ্ছে এদের দুই দলের ক্যারেক্টারিস্টিক্স কি, এগুলো একটু আমরা জেনে আসি, চলুন। ভাইয়া। আচ্ছা, টিসিপি আর ইউডিপির মধ্যে আমাদের ডিফারেন্স আছে। এক নাম্বার ডিফারেন্স হচ্ছে সিকোয়েন্সড আর হচ্ছে আনসিকোয়েন্সড। সিকোয়েন্সড কেন কেউ বলতে পারবেন? সিকোয়েন্স কেন? আচ্ছা, টিসিপি ইউডিপির মধ্যে ডিফারেন্সটা কি আমি আগে মুদ্রা কথায় বলি, তারপর হচ্ছে সিকোয়েন্স আনসিকোয়েন্স এগুলোর ভিতরে আসতেছি। টিসিপি প্রোটোকল স্যুটটা আমরা তখন ইউজ করি যেখানে আমার সিকিউরিটি রিলায়েবিলিটি মেজর কনসার্ন থাকে। যেরকম মনে করেন একটা ব্যাংকের জন্য প্রত্যেকটা ডাটা ইম্পর্টেন্ট, বা একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তার জন্য প্রত্যেকটা ডাটা, প্রত্যেকটা ট্রানজাকশনের ডাটা ইম্পর্টেন্ট। তার জন্য যদি কোনো একটা ডাটা মিস হয়ে যায়, সেটা একটা হিউজ লস। কিন্তু আপনি ইউটিউবে বসে খেলা দেখতেছেন বাসায়, বা লাইভ স্ট্রিমে খেলা দেখতেছেন, আপনার জন্য দুই একটা প্যাকেট যদি ড্রপ করে, ওটা কি খুব একটা মেজর ইস্যু হয়? ওটা কি আপনার কোনো ক্ষতি হয়ে যাচ্ছে? না ভাই। আর কিন্তু একটা ব্যাংকের একটা ডাটা যদি মিস যায়, একটা ট্রানজাকশনের ডাটা যদি মিস যায়, তার কিন্তু একটা লস হচ্ছে। পার্থক্যটা বুঝতে পারছেন? জি ভাইয়া। তো যেহেতু লস হচ্ছে, এখানে একটা সিকিউরিটির বিষয় আছে, রিলায়েবিলিটির বিষয় আছে। তার মানে টিসিপি প্রোটোকল গুলো সিকিউর যে জায়গা আছে, যেখানে আমার সিকিউরিটিটা মেন বিষয়, ডাটা রিলায়েবিলিটিটা মেন বিষয়, সেই সব জায়গায় আমরা ইউজ করবো টিসিপি। আর যেখানে আমার ফাস্টার কমিউনিকেশনের দরকার, যেখানে আমার মানে প্যাকেট দু একটা ড্রপ হলেও কোনো ইস্যু নেই, সেই জায়গায় হচ্ছে আমরা ইউডিপি ইউজ করবো। সিকোয়েন্স বলতে কি, টিসিপির প্রত্যেকটা প্যাকেট এক একটা করে প্যাকেট দেয়, এক একটা করে অ্যাকনলেজমেন্ট আছে। তার মানে একটা সিকোয়েন্স থাকে। আপনি এক নাম্বার প্যাকেটের আগে দুই নাম্বার প্যাকেট পাঠাইতে পারবেন না, বা দুই নাম্বারের আগে তিন নাম্বার যাইতে পারবে না। এক একটা করে যাবে, ওটা যে গেছে ওটার একটা অ্যাকনলেজমেন্ট আসবে, তারপর হচ্ছে দুই নাম্বারটা যাবে, তারপর ওইটার একটা অ্যাকনলেজমেন্ট আসবে, তিন নাম্বার যাবে, অ্যাকনলেজমেন্ট আসবে, এভাবে হচ্ছে জিনিসটা সিকোয়েন্স আকারে চলতে থাকবে। তাহলে এটা একটা সিকোয়েন্স। আর ইউটিউবের কি, একসাথে অনেকগুলো প্যাকেট আসবে, যে আগে দাও পরে দাও, সেটা যে যেরকম প্লে হয়। এই কারণে দেখবেন অনেক সময় আপনার যখন আমরা লাইভ স্ট্রিমে খেলা দেখি, ফ্রেম কিন্তু একটু এদিক সেদিক হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে এটার কারণ আর কি। রিলায়েবিলিটি যেহেতু এটা সিকিউর, আপনার প্রত্যেকটা প্যাকেটই ইম্পর্টেন্ট, তাহলে এখানে একটা রিলায়েবিলিটির কোশ্চেন আসে। কারণ হচ্ছে আপনার একটা করে প্যাকেট যাচ্ছে, একটা করে প্যাকেটের আপনি অ্যাকনলেজমেন্ট পাচ্ছেন, মানে আপনি একটা একটা মেসেজ দিছেন, মেসেজটা যে ডেলিভার্ড হয়েছে, ডেলিভারি রিপোর্টটা আপনি পাচ্ছেন, তার মানে আপনি কনফার্ম যেটা হয়েছে, তার মানে এটা রিলায়েবল। আর এইখানে আপনার কোনো অ্যাকনলেজমেন্টই আসবে না, ইউটিউবিতে আপনার কোনো অ্যাকনলেজমেন্টই আসবে না, আপনার প্যাকেট গেল না এই রিলেটেড কোনো ইনফরমেশনই আপনি পাবেন না। তাহলে আপনার এখানে বোঝার উপায় নেই এটা আসলে রিলায়েবল কি আনরিলায়েবল, কারণ আপনি তো কোনো অ্যাকনলেজমেন্টই পাবেন না। কানেকশন ওরিয়েন্টেড আর কানেকশন লেস কি, এটা আমাদের একটু পরে আছে, এটা আমরা একটু পরে দেখবো।
এই যে একটু আগে বলতেছিলাম একনোলেজমেন্ট মানে কি, একটা একটা প্যাকেট যাচ্ছে, একটা প্যাকেট আসতে রিপ্লাই আসতেছে যে এই প্যাকেটটা ডেলিভার্ড হয়েছে, এটাই হচ্ছে আমার একনোলেজমেন্ট। আর উইন্ডো ফ্লো কন্ট্রোল, এটাও আমরা একটু সামনে দেখবো। এইটুকু যেটুকু বললাম, এইটুকু কি বুঝতে পারছেন যে জিনিসটা কি? সোজা কথায় যদি আমি বলি, যেখানে আমার সিকিউর এবং রিলায়েবিলিটি প্রশ্ন, সেখানে আমি টিসিপি ইউজ করবো। যেখানে আমার ফাস্টার কমিউনিকেশন দরকার, সেখানে হচ্ছে ইউডিপি ইউজ করবো। ইউডিপি ফাস্টার কারণ, ইউডিপি ফাস্টার এই কারণে, কারণ এখানে কোনো অ্যাকনোলেজমেন্ট আসে না। আপনার একটা প্যাকেট গেলে তার এগেনস্ট একটা অ্যাকনোলেজমেন্ট প্যাকেট আসে, ওইটা আসে না। যেহেতু আসতেছে না, তাহলে আপনার যে প্যাকেট ট্রান্সফারের রেট, এটা বাড়তেছে, ফাস্টার হয়ে যাচ্ছে। এই কারণে এটা ফাস্টার। আর এখানে যেহেতু অ্যাকনোলেজমেন্ট আসতেছে, একটা যাবে, তারপর ওটা acknowledgement না পাওয়ার পর্যন্ত পরের একটা প্যাকেট সেন্ড হবে না, ওই অ্যাকনোলেজমেন্ট আসা পর্যন্ত সে ওয়েট করবে। এইটার জন্য যে ডিলেটা হচ্ছে, এই কারণে এটা স্লো হয়। এটুকু কি ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এই এখন যে বুকটা বললাম যে কানেকশন ওরিয়েন্টেড আর কানেকশন লেস, এইটা কি? এটাতে আমি আসতেছি, তার আগে একটা জিনিস, এখানে কিছু কমন, আমরা মানে কমনলি ইউজ, যেটা আমরা আমাদের নেটওয়ার্কে ইউজ করি, বা বিভিন্ন সার্ভিস ব্লক টক করার ক্ষেত্রে এসিএল আমরা ইউজ করি। তো ইউজ প্রোটোকলের লিস্ট দেওয়া আছে, এইগুলোর প্রোটোকলের যে ভার্চুয়াল পোর্ট নাম্বার, এটা আমাদের মাথায় থাকতে হবে। তা না হলে আমরা সামনে যখন সেশন গুলো আসবে, যে কোন কোন একটা ইউজারের কোন একটা সার্ভিস অফ করা, এসিএল দিয়ে বিভিন্ন সার্ভিস অফ করা বা ডিনাই করা বা পারমিট করা, এই জিনিসগুলা করতে গেলে আমার তো ইউজার এন্ড ডিভাইস বা আমার রাউটার, তারা তো আমার প্রোটোকল চিনে না, প্রোটোকলের নাম ধরতে চিনে না, তারা চিনে হচ্ছে পোর্ট নাম্বার দিয়ে। তাকে যখন আমার বলতে হবে, তখন আমার পোর্ট নাম্বারটাকে স্পেসিফাই করা লাগবে। তো এই কমন পোর্ট নাম্বার গুলো আমাদের জানা লাগবে আর কি। এটা একটু আপনারা দেখে নিন, এটা একটু মুখস্থ থাকলে ভালো আর কি। ঠিক আছে? তো আর অনেক কিছু সময় অনেক কিছু কাজ করতে করতে মুখস্থ হয়ে যায়, এটাও আসলে ব্যাপার না। বুঝি নাই ভাইয়া, কেউ কিছু বললেন ভাইয়া? আচ্ছা, তাহলে আগাই। এই যে তখন ধরে আমি বলতেছিলাম কানেকশন ওরিয়েন্টেড আর কানেকশন লেস। কানেকশন ওরিয়েন্টেডটা কি? এখানে একটা ডায়াগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন, ডায়াগ্রামটা তো দেখা যাচ্ছে, রাইট? জি। আচ্ছা, একটা সেন্টার যখন একটা ইউজারকে একটা প্যাকেট পাঠায়, তো তাদের ওই প্যাকেট মানে ডাটা ট্রান্সফার হওয়ার আগেই তাদের মধ্যে একটা কানেকশন স্টাবলিশড হয়, যেটাকে আমরা সেশন বলতেছিলাম একটু আগে, সেশন লেয়ার। এই মনে আছে? একটু জি আগে ভাইয়া। একটু আগেই বলতেছিলাম। তো ওই সেশনটা ক্রিয়েট হয়, সেশনটা কিভাবে ক্রিয়েট হয়? প্রথমে সেন্ডার রিসিভারকে একটা সিঙ্ক প্যাকেট পাঠায়, মানে সিঙ্ক্রোনাইজ প্যাকেট পাঠায়। এই সিঙ্ক প্যাকেট যখন সে পাঠায়, রিসিভার যখন ওই প্যাকেটটা পায়, সে তখন সিঙ্ক প্যাকেটের এগেনস্ট একটা অ্যাকনোলেজমেন্ট পাঠায়। মানে সে বলতেছে যে তুমি যে সিঙ্ক প্যাকেটটা পাঠাইছো, আমি সেই প্যাকেটটা পাইছি, এটা হচ্ছে তার অ্যাকনোলেজমেন্ট। যখন অ্যাকনোলেজমেন্ট প্যাকেটটা সেন্ডার আবার পায়, সে তখন সাথে ইনফরমেশন দিয়ে দেয় যে আমি সাপোজ মনে করেন 100 MB একটা ডাটা ট্রান্সফার করব। এখন আমাদের অনেক সময় এরকম হয় না, যে আপনার 100 MBPS ডাটা আপনি ট্রান্সফার করবেন যার কাছে, তার ক্যাপাসিটি ইস্যু থাকে। তখন সে বলতেছে তাকে, সাপোজ মনে করেন রিসিভার এন্ডে পোর্টের ক্যাপাসিটি হচ্ছে 10 MBPS, সে তখন এই মেসেজটা তার কাছে দেয় যে সাপোজ মনে করো আমার আমার এন্ডে পোর্টের ক্যাপাসিটি 10 MBPS, তুমি 100 MBPS ডাটাটা আমাকে ডিরেক্টলি পাঠাইতে পারবে না। এই মেসেজটা যখন এই যে অ্যাকনোলেজমেন্ট মেসেজের ভিতরে আসে, এই জিনিসগুলো হচ্ছে আপনার এই যে সিঙ্ক অ্যাকনোলেজমেন্ট, এটার ভিতরে চলে আসে আর কি। তো এই সিঙ্ক অ্যাকনোলেজমেন্ট প্যাকেটের ভিতরে আমার আসার পরে, সে তখন আইডেন্টিফাই করে, আচ্ছা 100 MB ডাটা, ওর ক্যাপাসিটি হচ্ছে 10 MBPS, তাহলে আমি এটাকে 10টা প্যাকেট আকারে পাঠাইলে আমার টোটাল 100 MB ট্রান্সফার হবে। সে তখন কি করে, অ্যাকনোলেজমেন্ট একটা প্যাকেট পাঠায় যে ঠিক আছে, আমি তাহলে এই 100 MB ডাটা 10টা প্যাকেটে পাঠাচ্ছি, 10টা প্যাকেটে হচ্ছে 100 MB হচ্ছে। তখন তারা একটা কানেকশন, যেহেতু দুই পক্ষ এগ্রি করছে, এগ্রি করে একটা কানেকশন এস্টাবলিশমেন্ট করে, তখন হচ্ছে ডাটাটা ট্রান্সফার হয় সেগমেন্ট ওয়াইজ। এই পর্যন্ত কি বুঝতে পারছেন নাকি আরেকবার বলবো? ভাই আরেকবার বলেন তো একটু কষ্ট করে। আচ্ছা, বিষয়টা হচ্ছে প্রথমে আমাদের যে কোনো ডাটা কমিউনিকেশন যখন হয়, কমিউনিকেশন হওয়ার আগে একটা সেশন এস্টাবলিশড হয়। সেশন এস্টাবলিশড হওয়ার জন্য সেন্ডার রিসিভারকে একটা মেসেজ পাঠায়, যেটাকে আমরা বলি সিঙ্ক মেসেজ। এই সিঙ্ক মেসেজটা যখন পাঠায়, সে বলে যে আমি সেন্ডার, আমি তোমাকে এতটুকু ডাটা পাঠাতে যাচ্ছি। ঠিক আছে, সাপোজ মনে করেন একটা 100 MB ফাইল আপনি পাঠাচ্ছেন। এখন সেই রিসিভার এর কাছে যখন ওই সিঙ্ক মেসেজটা যায়, রিসিভার এটা অ্যাকনোলেজ করে, এবং অ্যাকনোলেজ করে সেন্টারকে বলে, সেন্টারের কাছে পাঠায় যে ওর এন্ডে যদি 100 MB ও ডিরেক্টলি
রিসিভ করতে পারে, তাহলে তো কোনো ইস্যুজ নাই। ও ডিরেক্টলি বলে দিবে যে আমি 100 MB রিসিভ করতে পারি, তুমি ডাটা পাঠাও, তখন কানেকশন এস্টাবলিশ হয়ে যাবে, ডাটা পাঠানো শুরু করবে। সাপোজ মনে করেন ওরেন্ডের পোর্টের ক্যাপাসিটি হচ্ছে 10 MBPS, তো আপনি পাঠাচ্ছেন হচ্ছে 100 MBPS ডাটা, তাহলে কি সে আর আপনার 100 MBPS এট এ টাইম রিসিভ করতে পারবে? না, তখন আপনাকে এটা কি করতে হবে, ভাগ ভাগ করে 100 MBPS এ পাঠাইতে হবে, সেগমেন্ট করতে হবে। জি। সেগমেন্ট করতে হবে, এক্স্যাক্টলি। তো সে তখন হচ্ছে এই যে সিঙ্ক টেকনোলজি প্যাকেট ওইখানে তখন বলে দেয় যে আমার ক্যাপাসিটি হচ্ছে 10 MBPS, তুমি আমাকে 100 MBPS এর ডাটা যদি পাঠাতে চাও সেগমেন্ট করে পাঠাও। তখন সেন্ডার আবার অ্যাকনোলেজ করে, ওকে ঠিক আছে, আমি তোমাকে ভাগ ভাগ করে সেগমেন্ট করে পাঠাচ্ছি। এই যে দুইজন একটা সহমত পোষণ করলো, তারপরে কি হলো, কানেকশনটা এস্টাবলিশ হলো, দুজনের মধ্যে কানেকশন এস্টাবলিশ হলো, সেশন এস্টাবলিশ হলো। সেশন এস্টাবলিশ হওয়ার পর সে 10টা প্যাকেটে ডিভাইড করে 100 MB ডাটাকে, ডিভাইড করে ডাটা ট্রান্সফার করে। ক্লিয়ার? জি ভাই। সবার ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আচ্ছা এখন উইন্ডোইং। উইন্ডোইং জিনিসটা কি? উইন্ডোইংটা হচ্ছে আমার একটা মেসেজের এগেনস্টে, উইন্ডোইংটা হচ্ছে রেশিও। আমার সেন্টার থেকে ইউজারে আমি যে ডাটাটা পাঠাই, সে কতটা প্যাকেটের এগেনস্টে কতটা অ্যাকনোলেজমেন্ট দিবে, এই যে অ্যাকনোলেজমেন্ট আর সেন্ডিং ডাটা, এইটার মধ্যে যে রেশিও, এইটাকে বলতেছি হচ্ছে আমরা উইন্ডোইং। ঠিক আছে, যেরকম মনে করেন আপনার একটা প্যাকেটের এগেনস্টে আপনার যদি একটা অ্যাকনোলেজমেন্ট আসে, তাহলে এখানে রেশিও কত? 1:1, রাইট? জি। 1:1। এখন মনে করেন আপনি যদি একটা প্যাকেট, 3টা প্যাকেটের এগেনস্টে একটা অ্যাকনোলেজমেন্ট আসে, তাহলে এটা রেশিও কত হলো? 3:1। 3:1। জি। আচ্ছা, এই 3টা প্যাকেটের এগেনস্টে যখন একটা আসবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে উইন্ডো সাইজ। মানে আপনি এটা ফিক্স করতে পারবেন যে আপনার উইন্ডো সাইজ কত আপনি ক্রিয়েট করবেন। এখন উইন্ডো সাইজ যত বেশি হবে, এখন বলেন উইন্ডো সাইজ কি বেশি হওয়া ভালো নাকি কম হওয়া ভালো? কম হওয়া ভালো। কি জন্য কম হওয়া ভালো? ডাটাটা তাড়াতাড়ি ফ্লো হবে। কিন্তু আপনার উইন্ডো সাইজ যদি আপনি কম পাঠান, মানে কম পাঠালেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার সিকিউরিটি রিলায়েবিলিটির একটা ইস্যু হচ্ছে। জি জি এরকম জি। এখানে একটা জিনিস দেখেন, এখানে আপনার একটা প্যাকেট যাচ্ছে, ওটার এগেনস্টে অ্যাকনোলেজমেন্ট আসতেছে, তার মানে সে বলতেছে যে তুমি যে প্যাকেটটা পাঠাইছো, রিসিভার বলতেছে আমি সেটা পাইছি, অ্যাকনোলেজ। আবার সে কি করছে, যখন অ্যাকনোলেজ দিল তখন হচ্ছে কি, সেকেন্ড প্যাকেটটা পাঠালো, এই যে রিসিভ 2, সে এখন কি করলো, ওই রিসিভের এগেনস্টে অ্যাকনোলেজ 2 পাঠালো, যে তুমি যে সেকেন্ড প্যাকেটটা পাঠাইছো আমি ওটা পাঠাইছি। মানে কি, প্রত্যেকটা প্যাকেট যাচ্ছে, তার এগেনস্টে সে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে, জিনিসটা সিকিউর এবং রিলায়েবল। কোনো একটা প্যাকেট যদি না যায়, সে তখন বলে যে তুমি যে প্যাকেট পাঠাইছো আমি পাই নাই, সে তখন আবার রিট্রান্সমিট করে। কিন্তু আপনি যদি মনে করেন উইন্ডো সাইজ বাড়াইতে থাকেন, উইন্ডো সাইজ বাড়াইলে কি হচ্ছে, আপনার 3টা প্যাকেটের এগেনস্টে একটা অ্যাকনোলেজমেন্ট আসতেছে, এই দেখেন অ্যাকনোলেজ 4, 3টা প্যাকেট পাঠাইছে, সে বলছে ঠিক আছে তোমার 3টে প্যাকেট পাঠাইছো আমি অ্যাকনোলেজ করছি, এখন 4 নাম্বার প্যাকেটটা পাঠাও। এই তখন হচ্ছে 4 নাম্বার মেনশন করে দিচ্ছে, তখন সেন্টার কি করতেছে, 4 নাম্বারটা পাঠাচ্ছে। আবার মনে করেন 3টা পাঠাইলো, সে তখন হচ্ছে 8 দিল, যে তুমি আরো 3টা পাঠাইছো, সরি 7 দিল, তুমি আরো 3টা পাঠাইছো, অ্যাকনোলেজ 7, তখন সে হচ্ছে 7টা পাঠাচ্ছে। এইভাবে হচ্ছে মনে করেন হচ্ছে আপনার উইন্ডোইংটা হচ্ছে। এখন উইন্ডো সাইজ 3-এর বেশি হলে সমস্যা, যেটা আমার রিলায়েবিলিটির ইস্যু হয়ে যায়, সিকিউরিটি ইস্যু হয়ে যায়, তখন ডাটা যদি আমার মিস যায়, তখন ওইটা হচ্ছে আপনার আইডেন্টি, মানে সিকিউরিটি রিলেটেড ইস্যুস হয়ে যায়। কারণ আপনার ব্যাংকিং সেক্টর, আপনি তো অসংখ্য একটা ডাটা পাঠাচ্ছেন না, আপনি যখন ডাটা পাঠান কয়েক কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন ডাটা পাঠান, এর মাঝখানে উইন্ডো সাইজ যদি আপনি বেশি দেন, জিনিসটা ফাস্টার হবে, ট্রু, কিন্তু 3-এর বেশি হলে তখন হচ্ছে আবার রিলায়েবিলিটি ইস্যু হয়। এই কারণে আইডিয়াল প্র্যাকটিস হচ্ছে বাই ডিফল্ট 3, মানে 3 ইউজ করা। এতে আপনার ফাস্টারও হইলো আর সিকিউরিটিও মেনটেন হইলো। আর বুঝছি, মানে রেশিওটা 3 হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এই উইন্ডোইংটা বুঝতে পারছেন? বুঝতে পেরে। ওকে, ঠিক আছে, সবাই বুঝছেন নাকি একজন দুজন বুঝছেন? জাস্ট ভাই অ্যাকনোলেজমেন্টটাকে সেই করে, শেয়ার করে। রাউটারে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ ভাই, এটা হচ্ছে আপনার, আপনার হচ্ছে রাউটারে বলতে কি, এটা রাউটারেও হয়, আবার হচ্ছে আপনার যেখানে কমিউনিকেশন হয়, আপনার কমিউনিকেশন সেশন যেখানে এস্টাবলিশ হবে, সেখানে এই জিনিসটা হবে আর কি। মানে এটা যে কোনো কিছু, এটা যদি আমি পিসি টু পিসি করি ওখানেও সেম টাইম। ওইখানেও হবে, কারণ আপনি একটা পিসির সাথে কি আর একটা পিসি ল্যান কানেক্টিভিটি, ল্যান দিয়ে ইয়ে করে কানেক্টিভিটি করতে পারবেন না? অবশ্যই করতে পারবেন। এটা তাহলে অপশনটা কোথায় থাকে পিসির ক্ষেত্রে? আপনার ল্যান, আপনার তো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আছে, আপনি ল্যান টু ল্যান কানেক্ট করবেন। না মানে অপশন, মানে এরকম কি দেখার কোনো অপশন আছে? যে না আমি ভাই, এটা 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 দেখা, এটা দেখার অপশন এখানে নাই। বা সেট আহ, অপশন না, আছে?
এটা আপনি দেখার অপশন এখানে পাবেন না, বাই ডিফল্ট হচ্ছে এরকমই থাকে। বাট এটাকে আমরা রাউটারে যখন কনফিগারেশন করব তখন হচ্ছে এটাকে উইন্ডো সাইজ করা যায়, ভ্যারি করা যায়, ওটা তখন আমরা রাউটারে দেখবো না। আমরা রাউটারে করতে পারি না। হ্যাঁ, কিন্তু আপনি হ্যাঁ, পিসিতে করতে হ্যাঁ, পারবেন না ভাই। হ্যাঁ তো ভাই সে বলেন। হ্যাঁ শিওর ভাই বলেন। হ্যাঁ, উইন্ডো সাইজ আর এমটিইউ দুটা কি মানে কাছাকাছি কোনো কনসেপ্ট মানে এমটিইউ যেমন আমরা মাইক্রোটিকে করি এরকম একটা লোড যেটা ই করি উইন্ডো সাইজটা কি এরকম করা লাগে? দুটোটা এটা আলাদা মানে একটা কনসেপ্ট। না, দুটোটা আলাদা কনসেপ্ট বলতে কি, এটা হচ্ছে আপনার ডাটা সাইজের আপনার প্যাকেটিং কনসেপ্ট, আর এমটিউটাও আচ্ছা অনেকটা সেম সেম অনেকটাই কাছাকাছি, কিন্তু দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। আমরা যখন ওই যে প্যাকেট নিয়ে সামনে আমাদের একটা আছে, ওই সামনে ক্লাসে হয়তো বা আমরা দেখবো প্যাকেট সেগমেন্ট কিভাবে হয়, ফ্রেম কিভাবে কি হয়, তখন হচ্ছে আমরা এটা নিয়ে ডিসকাস করবো। এটা এখন বললাম না, এটা তখন হচ্ছে আমরা ডিসকাস করবো। ঠিক আছে। ঠিক আছে, কিন্তু জিনিসটার কনসেপ্ট হচ্ছে কাছাকাছি, মানে মানে মেইন থিম হচ্ছে আপনি বলতে পারেন মানে মোটা দাগে কাছাকাছি আর কি। আচ্ছা ঠিক আছে, এই আর কি। আমার একটু একটু জানা দরকার, সেটা হচ্ছে যে আমি 100 এমবির একটা ফাইল পাঠাইলাম, এখন এটা কি করলো, আমার ডাটা ট্রান্সফার রেট হচ্ছে যে আমার সাইজ 10 এমবিপিএস। এখন এটা কোন লেয়ারে এটা সিগমেন্ট করে যে 10 এমবিপিএস এই যে ডাটাগুলো সাইজ করে যে পাঠায়, এটা কোন লেয়ারে, সেশন লেয়ারে না ট্রান্সপোর্ট লেয়ারে? এটা ট্রান্সপোর্ট এটা এটা টোটালটাই ভাই ট্রান্সপোর্ট লেয়ারের রেসপন্সিবিলিটি। ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে এটা এটা আমরা একটু আগে দেখলাম, এটাই আর কি। তো ফ্লো কন্ট্রোলটাও ওই একই জিনিসই, কারণ ফ্লো কন্ট্রোলে আপনি মনে করেন হচ্ছে কয়টা প্যাকেটের গেছে কয়টা আচ্ছা, ফ্লো কন্ট্রোল মেকানিজমটা হচ্ছে কি, আপনি যখন হচ্ছে ডাটা পাঠাচ্ছেন, তখন আপনার ডাটা তো আমাদের তো ল্যান্ড কার্ডের থ্রুতে এসে আপনার ডাটাটা ঢুকে ঢুকে কি করে, সে তো র্যাম হয়ে প্রসেসরের কাছে যায়, তখন প্রসেসর হচ্ছে একটা কি করে ডাটাকে প্রসেস করে। এই যে প্রসেসিংটা, এর মাঝখানে কি হয়, আপনার হচ্ছে ডাটা তো আর একটা দুটা না, ডাটা তো বিলিয়ন্স বিলিয়ন্স ট্রিলিয়ন্স ট্রিলিয়ন্স ডাটা। তো আপনার ল্যান্ড কার্ডে বা নিক কার্ডে একটা বাফার মেমোরি চিপ থাকে, তো ওর মধ্যে ডাটাটা প্রসেস হওয়ার আগ পর্যন্ত, কারণ সবার মানে সব ডিভাইসের প্রসেসিং ক্যাপাবিলিটি তো আর বেশি না, মানে সেম না। যার প্রসেসিং ক্যাপাবিলিটি বেশি তার ডাটা ডাটা ট্রান্সমিশনটা ফাস্টার হবে, যার প্রসেসিং ক্যাপাবিলিটি কম তারটা একটু বেশি সময় লাগবে। তো এটাই তো সিস্টেম। তো এই যে যদি সময় লাগে, তো এই সময়ে ডাটাটা হোল্ড করা হচ্ছে আপনার নিক কার্ডের বাফার মেমোরি বা চিপ নামে একটা চিপ আছে, এটা টেম্পোরারি মেমোরি, ওইখানে হোল্ড করে। এখন এই যে আমার টিসিপি আমার মানে ফ্লো কন্ট্রোল করে কিভাবে, সে দেখতেছে যখন তার ওই নিক কার্ডের মেমোরিটা ফুল হয়ে যাচ্ছে, সে কি করে ট্রান্সমিশন অফ করে দেয়। সে ট্রান্সমিশন অফ করে দেয়, এতে কি হয়, প্যাকেট গুলা ডিসকার্ড হয় না, প্যাকেট গুলা যে যতক্ষণ পর্যন্ত বাফারটা ক্লিয়ার না হচ্ছে, প্যাকেট গুলা ওই সে ট্রান্সমিশনটা যেহেতু অফ করে দিচ্ছে, প্যাকেট গুলো ডিসকার্ড হওয়ার সুযোগ পাচ্ছে না। কিন্তু মনে করেন আপনি ট্রান্সমিশন অফ করলেন না, আপনার ঘরের ভিতর জায়গা নেই, শুধু ঢুকতেই যাচ্ছেন, একসময় কি আর ঢুকতে পারবে? ঢুকতে পারবে না, তো বাকিটা কি বের হয়ে যাবে না বা ডিসকার্ড হয়ে যাবে না? বিষয়টা হচ্ছে এরকম। আর ইউটিউবের ক্ষেত্রে এই জিনিসটা হয়, কারণ ইউটিউবে যখন আপনার মেমোরি ফুল হয়ে যায়, বাফার মেমোরি ফুল হয়ে যায়, তখন কিছু প্যাকেট দেখবেন ডিসকার্ড হয়। কারণ কি, কারণ আপনার প্রসেসরের প্রসেসিং স্পিড যদি ওরকম ফাস্টার না হয়, সে যদি ওরকম ফাস্টার প্রসেসিং না করতে পারে, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার প্রসেসিং স্পিড স্লো হলে আপনার কিছু ডাটা ডিসকার্ড হয়ে যাবে, কারণ আপনার বাফার মেমোরির তো একটা সাইজ আছে, ওইটা তো একটা ক্যাপাসিটি আছে, ওর ক্যাপাসিটি যখনই ফুল হবে তখন ডাটাগুলো ডিসকার্ড হয়ে যাবে। তো এই কারণে টিসিপি আমার মোর রিলায়েবল, কারণ সে যখনই দেখতেছে সেন্স করতেছে আমার বাফার মেমোরি ফুল, সে ওই দিক থেকে বলে দিচ্ছে যে তুমি আপাতত ডাটা পাঠাবে না, আমার মেমোরি ফুল, তুমি হোল্ড করো, সে ওটাকে হোল্ডে রাখতেছে। এটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্লো কন্ট্রোল মেকানিজম। বুঝতে পারছেন? টিসিপিতে প্যাকেট লস হবে না। না, প্যাকেট লস হওয়ার সুযোগ নেই, আর লস হইলেও সে সেটা নিজেই রিট্রান্সমিশন করবে আর কি। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের ফ্লো কন্ট্রোল মেকানিজম। মানে মেইন কথা হচ্ছে সে এটা সেন্স করতে পারে এবং সেন্স করে ভাবে স্টেপ নিতে পারে। ইউটিউবে এটার কোনো চান্সই নাই, কারণ তার কাছে তো কোনো অ্যাকনোলেজ মেসেজই আসে না। সে কিভাবে বুঝবে যে ফুল হচ্ছে না কি হচ্ছে? সে যখন দেখবে ডাটা মেমোরি ফুল হয়ে গেছে, বাফার মেমোরি ফুল, সে তখন ওগুলো ডিসকার্ড করা শুরু করবে, তখন দেখবেন প্যাকেট ড্রপ হবে। এই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় কি জানি বলতে ইসলাম, ভুলে গেলাম। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এন্ড থেকে করা লাগে না, কারণ এটা আমাদের প্রোটোকল গুলো এইভাবে ডিজাইন করা হয়, সিক্স অফ অ্যালগোরিদম গুলো এত অ্যাডভান্স যে সে নিজে নিজে সেন্স করে, তো আমাদের এখানে কিছু করা লাগে না আর কি, সে অটোমেটিক সেন্সিং করে আর কি। ঠিক আছে, এই আছে এবার তাহলে। আচ্ছা, নেক্সট আগাই। এটা বলছি অলরেডি, এটা অলরেডি আপনাদের সাথে বলছি যে এই দেখেন, যখন মেমোরি ফুল হয়ে যাচ্ছে, তখন সে কি হচ্ছে, যে কানেকশন লস, এই যে প্যাকেটটা লস হয়ে গেল, এই আর কি।
তো টিসিপি তে যে জিনিসটা করে যে সে যখন কানেকশন একটা প্যাকেট ড্রপ হইছে, সে যখন ওই প্যাকেটটাকে আর 6 নাম্বার প্যাকেট কিন্তু পাঠাইছে, সে তারা রিপ্লাই কি দিছে যে আমি 5 নাম্বার প্যাকেট পাই নাই, তখন সে কি করছে, সে আবার 5 নাম্বার প্যাকেট পাঠাইছে। মানে টিসিপি তে ডাটা লস হওয়ার চান্সই নাই। আপনার কোনো একটা প্যাকেট যদি লস হয়ে যায়, সেটা সে অ্যাকনলেজ মেসেজের ভিতরে রিপ্লাই পাচ্ছে এবং রিপ্লাই পেয়ে সে আবার ওই প্যাকেটটাকে রিট্রান্সমিট করতেছে। বুঝা গেছে? জি ভাইয়া। ওকে ওকে, নেটওয়ার্ক লেয়ার। আচ্ছা, এখন হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, এটা আমি প্রথম দিন থেকেই বলতেছিলাম যে নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার, এগুলো কিন্তু আমি প্রথম থেকেই বলতেছিলাম। এখন আপনারা বলেন নেটওয়ার্ক লেয়ার কি, আপনারা যেটা বলবেন ওটাই। বলেন নেটওয়ার্ক লেয়ারে কি কাজ, এটা কোন কাজের জন্য রেসপন্সিবল? ভাইয়া আইপি অ্যাড্রেসিং সিঙ্গেল কথা, সিঙ্গেল ইন্টারনেটের সাথে কানেক্ট করবে না ভাই, এটা না। আইপি অ্যাড্রেসিং। নেটওয়ার্ক লেয়ারের মানে স্পেসিফিক ভাবে যদি আমি বলি, লজিক্যাল অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস কোনটা? আমার আইপি অ্যাড্রেস। আমার আইপি অ্যাড্রেস যত কাজ আছে এর জন্য যে রেসপন্সিবল, যে লেয়ারটা রেসপন্সিবল, সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক লেয়ার রেসপন্সিবল। ঠিক আছে? সিঙ্গেল এবং স্পেসিফিক আইপি রিলেটেড যত কাজ এর জন্য রিলেটেড রেসপন্সিবল হচ্ছে আমার নেটওয়ার্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ারের কাজ কি? ম্যাক রিলেটেড যত কাজ আছে সবকিছুর জন্য রেসপন্সিবল হচ্ছে কি? আমার ডাটা লিঙ্ক লেয়ার। আচ্ছা, আর ফিজিক্যাল লেয়ারের কাজ কি? ফিজিক্যাল লেয়ারে হচ্ছে আপনার বিটস ট্রান্সফার, মানে বিটস ট্রান্সফার হয়। আপনি যখন একটা প্যাচ কোড টানান বা একটা ক্যাট 5 এর ওয়্যার দিয়ে কানেক্টিভিটি করেন, ওটার ভিতরে কি ট্রান্সফার হয়? বিটস ট্রান্সফার হয়, রাইট? নাকি ইলেকট্রিক্যাল কারেন্ট ট্রান্সফার হয়, কোনটা? ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে বিট ট্রান্সফার হয়। বিট বিট ট্রান্সফার হয়। তো ওই বিট গুলা আমার ফিজিক্যাল কানেক্টিভিটির থ্রুতে আমার হচ্ছে আপনার ট্রান্সমিট হয়। এই লেয়ারের কাজ হচ্ছে কি? বিট গুলা ট্রান্সফার করা। সিম্পল, 3 লেয়ারে 3 লাইনে 3টা রেসপন্সিবল। নেটওয়ার্ক লেয়ার আইপি অ্যাড্রেস রিলেটেড যত কাজ আছে এটার জন্য ও রেসপন্সিবল। ডাটা লিঙ্ক লেয়ার ম্যাক রিলেটেড যত কাজ আছে সে রেসপন্সিবল। ফিজিক্যাল লেয়ার বিট ট্রান্সফারের জন্য রিলেটেড যত প্রকার কাজ আছে সে রেসপন্সিবল। ক্লিয়ার? জি। ও, তাহলে আমরা একটু আগাই। আমরা এতক্ষণ যে ডিসকাশন গুলো করছি এটাই হচ্ছে এখানে একটা সামারি আকারে দেয়া আছে, ওই যে কোন লেয়ারের কি কাজ, এটা আপনারা একটু দেখে নিন। আচ্ছা, ডাটা এনক্যাপসুলেশন, এইটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক। এই যে কিছুক্ষণ আগে বললেন এনটিইউ, তারপর হচ্ছে ফ্রেম, বিটস, কোনটা কি। আমার ডাটাটা যখন সেন্টার থেকে রিসিভারে যায়, এই যে ওএসআই লেয়ারে 7টা লেয়ারে, এইখানে বিভিন্ন লেয়ারে ডাটা গায়ে বিভিন্ন প্রকার প্যাকেট যুক্ত হয়, বিভিন্ন হেডার যুক্ত হয়, বিভিন্ন আপনার বিটস যুক্ত হয়। এটা কোনটা কি, এইটা হচ্ছে আমরা নেক্সট দিন হচ্ছে ডিসকাস করব। এটা জানি। আমাদের, হ্যাঁ, নেক্সট দিন হচ্ছে ডিসকাস করবো। বাট এই যে প্রসেস গুলো হয়, ডাটার গায়ে বিভিন্ন হেডার বা হচ্ছে প্যাকেট, এই জিনিসগুলো যে যুক্ত হয় এগুলাকে আমরা বলতেছি হচ্ছে ডাটা এনক্রিপশন। নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করব। তার আগে এখন আপনারা আমাকে একটা কোশ্চেনের আনসার দেন। আমার নেটওয়ার্ক লেয়ারের কাজ কি? আইপি রিলেটেড যত কাজ করা। হ্যাঁ। তাহলে লেয়ার 3 সুইচ আমার কোন লেয়ারে বিলং করে? লেয়ার 3 লেয়ার নেটওয়ার্ক। নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার কেন নেটওয়ার্ক লেয়ারে বিহেভ করে? কারণ হচ্ছে ভাইয়া ওখানে আমরা আইপি নিয়ে কাজ করি সেজন্য। না ভাই তো হ্যাঁ, লেয়ারেই করে মনে হয় না হেল্প। লেয়ার, আচ্ছা এখানে আমি জিনিসটা ক্লিয়ার করি। দেখেন, আমার ডাটা লিঙ্ক লেয়ার হচ্ছে ম্যাক নিয়ে কাজ করে। এটা ডিভাইসে আস্ক করতে হবে যে তুমি কি নিয়ে কাজ করতে পারো। আপনি সুইচের কাছে আস্ক করেন একটা লেয়ার 2 সুইচ, তুমি কি নিয়ে কাজ করতে পারো? আমি ম্যাক নিয়ে কাজ করতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি লেয়ার 2 ডাটা লিঙ্ক লেয়ারের অন্তর্ভুক্ত। এখন আপনি রাউটারে জিজ্ঞেস করেন সে কি কি নিয়ে কাজ করে। রাউটার কিন্তু ম্যাক নিয়েও কাজ করতে পারে, কিন্তু আমরা যখন ধরবো তখন হায়ারটাকে ধরবো। রাউটারে শো এআরপি দিলে কিন্তু ম্যাকও দেখা যায়, ইন্টারফেসে ম্যাকও দেখা যায়। তো যখন আমরা ধরবো হায়ারটাকে ধরবো। রাউটারে জিজ্ঞেস করেন তুমি মেইনলি কি নিয়ে কাজ করো, আমি আইপি নিয়ে কাজ করি। তাহলে রাউটার কি? আমার কি লেয়ার? নেটওয়ার্ক লেয়ারের অন্তর্ভুক্ত, নেটওয়ার্ক লেয়ার। L3। এখন আপনি একটা লেয়ার 3 সুইচের চিন্তা করেন, ওর কাছে চিন্তা করেন যে তুমি কি নিয়ে কাজ করো। সে আইপি নিয়েও কাজ করে, ম্যাক নিয়েও কাজ করে। যেহেতু আমরা হায়ার লেভেল ধরবো, সে লেয়ার 3 ডিভাইস। বুঝা হ্যাঁ ভাই। গেছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝা গেলে ঠিক আছে। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া আমার নাই। না ভাই আচ্ছা, সবার কি একই? কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। একটা কোশ্চেন ছিল ভাই, মানে টপিকের বাইরে, সেটা হচ্ছে
আমাদের ক্ষেত্রে যেটা আমাদের মানে এটা হচ্ছে স্পিড আমরা হচ্ছে ডাউনলোড আর আপলোড স্পিড। আমরা তো আইএসপি থেকে নিচ্ছি, মানে একটা জিনিস যখন ডাউনলোড করবো সেটা আইএসপি কি সেটা কি আপলোড হবে না ডাউনলোড হবে আর কি, ওদের ইনপুটটা হবে। আপনি যেটা ডাউনলোড করতেছেন এটা জি জি, আমি ধরেন কোনো একটা মুভি ডাউনলোড করলাম, তো ওইটা আইএসপি থেকে মানে আইএসপি থেকে সেটা আমার উল্টা ট্রিগারটা হবে, করবে। উল্টা হবে, উল্টা হবে। উল্টাটা হবে না ভাইয়া? হ্যাঁ, জি জি উল্টাটা ভাই, এটা হবে। একটু ওই ছিল আর কি। আচ্ছা, এটা কে একটু ভাই জানি বুঝাই দিন, মানে এটা এটা থিওরিটিক্যাল এটা একটু এটা বুঝতে হবে। ঠিক আছে। এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ওই যে ইনপুট আউটপুট আপলোড ডাউনলোডের হিসাব যখন আসবে তখন আমি বলবো, এটা দেরি আছে অনেক। আচ্ছা, আচ্ছা, কোন ঠিক একটা আছে। ভাই জানি আমারে একটা ড্রেস দিছিল, এই ওনার নামটা কি আমি ভুলে গেছি। কে জানি ড্রেস দিছিল একটা। উম, নাইট ভাই আছেন? নাইট ভাই কি আছেন? নাইট ভাই কি আছেন আমাদের সাথে? আচ্ছা, ওই লোক একটা ট্রেস শেয়ার করছিল। ট্রেস শেয়ার করে জিজ্ঞেস করছিল যে ট্রেস দিয়ে কি করে। এখন ঘটনা হচ্ছে ট্রেস হচ্ছে একটা মনিটরিং টুল। আমরা কানেক্টিভিটি চেক করার জন্য যত প্রকারের মনিটরিং টুল ইউজ করি সব হচ্ছে আমার আইসিএমপি। ঠিক আছে, আইসিএমপি প্রোটোকলের উপর বেস করে হচ্ছে এই মনিটরিং টুলগুলো ইউজ করি, এগুলো হচ্ছে কানেক্টিভিটি চেকিং পারপাস। তো এটার জন্য এটা ট্রেস এবং পিং দুটোটা হচ্ছে আমার আইসিএমপি প্রোটোকলের উপর বেস করে হচ্ছে রান করে, মানে বেস করে হচ্ছে কাজ করে। এখন পিং যে হচ্ছে আমরা কানেক্টিভিটি যেরকম চেক করি, যেরকম মনে করেন আপনি একটা আইপি আছে, আমার একটা আইপি আছে, আমার আইপি দিয়ে কি দেখলাম যে আমি আপনার সাথে কানেক্টেড করে পিং চেক করি। ওই যে আমার পিং গুলো সাকসেসফুল হয়, তার মানে কি আমরা কানেক্টেড, পিং গুলো যাবে, প্যাকেট গুলো কি আপনার থেকে আমার দিকে ট্রান্সফার হবে। না হলে কি হবে, ডিসকানেক্ট হয়ে যাবে, টাইম আউট লেখা আসবে, নট রিচেবল লেখা আসবে। রাইট, তাই তো? জি। আচ্ছা, কিন্তু যখন আমরা ট্রেস দেই, পিং আর ট্রেস একই মেকানিজমের উপর কাজ করে, কিন্তু ট্রেস যখন আমরা দেই, ট্রেস আমাকে টোটাল পার্টটা দেখায়, পিং এ কিন্তু আমার পার্ট দেখায় না। পিং এ কিন্তু শুধু আমার দেখে কি কানেক্টিভিটিটা দেখায়, যে তার সাথে আমি কানেক্টেড আছি কি না। থাকলে প্যাকেটটা ট্রান্সফার হবে, আমি সেটার এগেনস্টে, পিং এর এগেনস্টে আমি একটা রিপ্লাই পাবো। পিং এর কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে ইকো, যেটা আপনি পাঠাচ্ছেন প্যাকেটটা, ওটা হচ্ছে ইকো, সে যাচ্ছে হচ্ছে ডেস্টিনেশন পর্যন্ত। আর ডেস্টিনেশন কাছ থেকে যে রিপ্লাইটা পাচ্ছেন ওটা হচ্ছে ইকো রিপ্লাই। এই দুইটা পার্ট মিলিয়ে কম্বাইন্ডলি হচ্ছে পিং। পিং এর হচ্ছে দুইটা পার্ট, এটা সবসময় মনে রাখবেন, একটা হচ্ছে ইকো, একটা হচ্ছে ইকো রিপ্লাই। তো এই যে তার টোটাল যাওয়া আসার যে পার্টটা, আপনি দেখেন 5 মিলি সেকেন্ড, 4 মিলি সেকেন্ড, এটা দেখায় না আমাদের? জি জি ভাইয়া ভাই, জি। তার মানে কি, সে সেন্টার থেকে রিসিভারে গিয়ে এসে একটা টোটাল সার্কেল কমপ্লিট করতে যত সময় লাগতেছে এটাকে বলতেছে হচ্ছে আমরা পিং। পিং এর সবসময় মনে রাখবেন, পিং এর দুইটা পার্ট, একটা হচ্ছে ইকো, একটা হচ্ছে ইকো রিপ্লাই। পিং এ আপনি কখনো কোন পাথ দিয়ে গেছেন ওই পাথটা দেখতে পাবেন না, আপনি শুধু দেখতে পাবেন তার সাথে আপনি কানেক্টেড আছেন, রাইটে আসতে কত সময় লাগছে, এইটুকু ইনফরমেশন আপনি পিং এর থেকে পাবেন। কিন্তু আপনি যদি ট্রেস রিপোর্ট দেখেন, ট্রেস রিপোর্ট দেখলে আপনি কোন পাথ হয়ে গেছেন, কোন হপের পর কোন হপে ঢুকছেন, ঢুকে প্রত্যেকটা জিনিস চেক করতে পারবেন। যেরকম, দাঁড়ান, ভাই অনেক সময় হব গুলা দেখে হাইড করা থাকে, ডোমেন তো আসে। বুঝি নাই ভাই কি থাকে। অনেক সময় ট্রেসারে মাঝখানে একটা দুইটা হব হাইড থাকে মনে ওটা হয়। ওটা ফাইট করা থাকে, ওটা সিকিউরিটি পাসে ভাই, ওটা আইসিএমপি লিমিট করে রাখে। আইপিসিএমপি লিমিট করার কারণ হচ্ছে যদি আপনি কোনো একটা গেটওয়ে রাউটারের পাবলিক আইপি জানেন, আপনার তো গেটওয়ে রাউটার দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা হপ একটা গেটওয়ে রাউটারের আইপি না। তো আপনি মনে করেন যদি কোনো আইপি জানেন, ওই আইপি গুলো দেখা যায় যে মাঝে মাঝে আপনার অ্যাটাক করে, অনেক অনেক ভালো মানুষ আছে তো অ্যাটাক ম্যাটাক করে ডাউন করে দিল। তো এই কারণে হচ্ছে ওরা ওই লিমিট করে রাখে, ওই কারণে হচ্ছে দেখবেন টাইম আউট লেখা আসে, ওটা জি আইসিএমপি লিমিট। জি ওটা জি। ওটা ইস্যুস না ভাই। আচ্ছা। হুম। ভাই এই লিমিটটা কি ইয়ে করে রাখে আইএসপি, নাকি আমরা নিজেরাও করতে পারবো? এটা আপনি 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 নিজেও করতে পারবেন। এই যে দেখেন, এখানে হচ্ছে আপনার আইসিএমপি লিমিট করা, এই কারণে সে ধরতেছে না, রিকোয়েস্ট টাইম আউট আসছে। জি জি ভাই, এটার কথা বলছিলাম। হুম, এটা থাকবেই, এটা ইস্যুস না।
আচ্ছা, এখান থেকে দেখালে হয়তো বা আপনারা ক্লিয়ার ভিউ পাবেন না। আমি একটা কাজ করবো, ক্লিয়ারে দেখাই। দেখা যাচ্ছে রাইট? এই যে দেখেন, আমি এই টোটালটা যাচ্ছি, এই যে টোটাল যে পার্টটা আমি কোন হপ হপ হয়ে যাচ্ছি, প্রত্যেকটা পাতের ইনফরমেশন কিন্তু আমি ট্রেস থেকে পাচ্ছি, যেটা কিন্তু আমি পিং এর থেকে পাবো না। প্রথম কথা হচ্ছে এটা। এখন ট্রেস দিয়ে আমরা কিভাবে ট্রাবল শুট করি, আপনি দেখবেন আপনি অনেক যদি আইএসপি তে কেউ থাকেন, যখন আইআইজি রে মেল করবেন যে আমি এই ডেস্টিনেশন লস পাচ্ছি, পিং এর রিপোর্ট ধরায় দেন, আইআইজি কিন্তু আপনার কাছে ঠিকই বলে যে ভাই আপনি ট্রেস দেন। এ কথা বলে কি বলে না? জি ভাইয়া বলেন। কেন বলে এবার বলেন তো? কোন জায়গাতে আসলে লসটা হচ্ছে ওই ট্র্যাকটা কোন নিয়ে জায়গায় লস হচ্ছে, কোন পরবর্তীতে জায়গায় তাকে ল্যাটেন্সি বাড়তেছে, ওইটা দেখতে হবে। এখন জি এরকম হয় অনেক সময়, দেখা যায় ক্লায়েন্টের এইটা হচ্ছে তার কি গেটওয়ে না, এটা তার গেটওয়ে আইপি। এই গেটওয়ে আইপি থেকে লস শুরু হয়, সেই লসটাকে ক্যারি ফরওয়ার্ড হয় হচ্ছে ডেস্টিনেশন পর্যন্ত। তো ওইটা তখন না যদি আমি ট্রেস না দেন, আমি তো পিং দিকে বুঝবো না যে আপনার লসটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে শুরু হচ্ছে আর কোন জায়গায় গিয়ে যাচ্ছে, শেষ জি হচ্ছে। জি ওই ভাই। টোটালটা দেখার জন্য আমার হচ্ছে ট্রেস লাগবে। আবার মনে করেন অনেক সময় মিডল হপে লস থাকে, যেরকম এখানে 7%, এখানে 8%, আবার এখানে লাস্ট হপে গিয়ে কোনো লস থাকে না। এই মিডল হপে যে লস থাকে এটাও আইসিএমপি লিমিটেড কারণে হয়। আপনার ডেস্টিনেশন এন্ডের যে রাউটার ওইখানে সেট করা আছে যে তুমি 50টা প্যাকেটে যদি হিট পাও, এর মধ্যে 40টা রিসিভ করবে, বাকি 10টা ডিসকার্ড করবে। 10টা যে ডিসকার্ড হইলো ওইটা লস হিসেবে দেখাবে না? অবশ্যই দেখাবে। তো ওই কারণে এই যে দেখা যায় যে আপনার যে মাল্টিপল যে হব বাই হব গুলো যাচ্ছে, এই হপে এখানে মিডল হপে লস থাকতে পারে, কিন্তু যখন আপনি যদি দেখেন যে এই যে ফাইনাল যে আপনার ডেস্টিনেশন এখানে জিরো লস, তার মানে আপনার ওটা লস না। ওটা কোনো মিডল হপের লস, কোনো সার্ভিস এফেক্টিভ ইস্যুস না। কারণ আপনি এই হব থেকে এই হপে যাচ্ছেন, প্রথমে কিভাবে যাচ্ছেন, আপনি এখানে আসতেছেন, এখানে আসার পর আবার সে তখন দেখলো আচ্ছা এখানে আসলাম, এখান থেকে সে পার্টটা বের করলো এখানে। তো সে কি করলো সেটা আবার এটা জানালো যে তুমি এখান থেকে এই ডেস্টিনেশন যাওয়ার জন্য নেক্সট পাথ হচ্ছে এটা, নেক্সট স্টপ হচ্ছে এটা। সে কি করলো, এখানে আসলো, আসার পরে আবার কি করলো, এইটা দেখলো। সে কি করলো, আবার এখানে বললো যে এখানে থেকে তুমি এইটা এইটা যাবা, এইটার জন্য পাথ হচ্ছে যে এইটা। সেই ইনফরমেশনটা ইকো পিং এর কিন্তু দুইটা পাথ, একটা হচ্ছে ইকো, একটা রিপ্লাই। সে রিপ্লাই দিল হচ্ছে আমি এখানে যাওয়ার জন্য আমার নেক্সট স্টপ হচ্ছে এইটা। এভাবে প্রত্যেকটা সে হপ কাউন্ট করে করে দেখে। যার পর সে যখন দেখে যাচ্ছে ঠিক আছে ফাইনাল পথ হচ্ছে এটা, ডিরেক্টলি ওইখান থেকে এখানে পিংটা আসে। জিনিসটাকে বুঝাতে পারছি? জি ভাইয়া। তো এই কারণে মিডল হপের লস কখনো সার্ভিস এফেক্টিং ইস্যু না। আপনি যদি ফাইনাল হপে গিয়ে লস পান, যেমন 8.8 এখানে মনে করেন 20% লস পেলেন বা 10% লস পান, এইটা হচ্ছে অরিজিনাল লস। কারণ মিডল হপে যে আপনার লস গুলো, আপনি তো ডিরেক্টলি প্যাকেট যাচ্ছে রাউটিং এর জন্য, যে কোন পথ দিয়ে যাচ্ছেন ওই পথের ইনফরমেশনের জন্য ইউজ করতেছেন। ডিরেক্টলি যখন আপনার পার্টটা পেয়ে যাচ্ছে, সে কিন্তু ডিরেক্টলি তখন পিং করতেছে এই 8.8 মাঝখানে গুলো আর ওখানে রেসপন্সিবল না, শুধু প্যাকেট ট্রান্সফারটা হচ্ছে। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। আর আরেকটা জানি কি বলতে চাইছিলাম, সাপোজ মনে করেন হচ্ছে একটা ল্যাটেন্সি বেড়ে গেল, এখন মনে করেন ল্যাটেন্সি আমার হচ্ছে 42, মনে করেন এটা 60 হয়ে গেল। মাঝখানে কোনো একটা হবে তো আমার ল্যাটেন্সিটা বাড়তেছে, যেরকম মনে করেন এখানে ছিল 5, 5-এর পরে গিয়ে হচ্ছে 42 হয়ে গেল বা 50 হয়ে গেল। তো এটা 42 বা 50 কেন হলো, এইটা আপনি আইপি তে দেখতে পারবেন যে এটা কোন লোকেশনের আইপি, এই লোকেশনে কত ল্যাটেন্সি হওয়া উচিত। যদি লোকেশন ওয়াইজ বা ডেস্টিনেশন লোকেশন ওয়াইজ আপনার ল্যাটেন্সি অপটিমাল থাকে, যেরকম ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে যদি আপনি মুম্বাইয়ের দিকে যান 35 হচ্ছে ল্যাটেন্সি বাংলাদেশ থেকে। আবার দিল্লির দিকে গেলে 27-28 হচ্ছে ল্যাটেন্সি। তো চেন্নাইয়ের দিকে গেলেও এরকম 27-28 হচ্ছে ল্যাটেন্সি। কলকাতাতে হচ্ছে 8-9 ল্যাটেন্সি। তো এরকম প্রত্যেকটা ডেস্টিনেশন ওয়াইজ ল্যাটেন্সির একটা মানে ইয়ে আছে, অপটিমাল ল্যাটেন্সি কত, এরকম একটা আমাদের ক্যালকুলেশন আছে আর কি। তো আমরা সেটা বুঝতে পারি। তো আপনি যদি মনে করেন আপনার এখানে আপনার লোকেশনটা হচ্ছে আপনার দিল্লি, আপনার পাওয়ার কথা 30, আপনি পাইতেছেন হচ্ছে 40, 10 হচ্ছে এখানে বেশি, তার মানে এই 10 এখানে বাড়ছে, এই 10 বাড়ছে বলেই তো এখানে টোটাল ল্যাটেন্সি বেড়ে গেছে, রাইট? জি তো এই যে যেখান থেকে বাড়লো ওই ডেস্টিনেশনে কেন বাড়লো, তখন ওটা ফাইন্ড আউট করতে হবে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো আছে, এভাবে আমরা মানে জিনিসগুলো ট্রাভেল শুট করি আর কি। এই জিনিসগুলো আমরা সামনে আরো আসলে তখন দেখবো আর কি। জাস্ট একটা ভাই কোয়েশ্চেন করছিল, ওইটার রেসপেক্টে হচ্ছে এইটুকু বলা আর কি। এই পর্যন্ত সবকিছু বুঝতে পারছেন? কোনো কোয়ারিজ? ভাই ঠিক আছে। ওকে ভাইয়া, ঠিক থাকলে আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা এখানে এন্ড করি। নেক্সট দিন হচ্ছে আমরা ডাটা এনক্যাপসুলেশন থেকে শুরু করবো। ঠিক আছে? আচ্ছা শরীফ ভাই, বলেন ভাই। আচ্ছা ভাই, আপনি মানে কোনো রিসোর্স যদি থাকে আমাদের মানে একটু পড়াশোনা করে হোক বা এরকম রিসোর্স থাকলে মানে গ্রুপে শেয়ার করেন আর কি। এটা ক্লাস তো হচ্ছেই, যদি আপনার কাছে কোনো ভ্যালুয়েবল রিসোর্স থাকে সেটা দিলে আমরা আসলে
একটু যদি নিজের সময় বের মানে করতে পারি তাহলে আরো বেশি মানে বেসিকটা ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি রিসোর্স চেক করে ওরকম আছে বোধহয়, ওটা একটু চেক করে আপনাদেরকে আমি রিলেভেন্ট হলে পাঠিয়ে দেবো না গ্রুপে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে ভাই, ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই এন্ড করি, নেক্সট ডে আমরা ডাটা এনক্যাপসুলেশন থেকে শুরু করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে। আসসালামু আলাইকুম।